ঠিক আছে, আমাদের আপনি এখানে নতুন গ্রুপ থেকে মানে নতুন যারা জয়েন করেছেন তাদের মধ্যে কে কে আপাতত এসে জয়েন করেছেন? কি আপাতত জয়েন করেছেন একটুখানি বলুন, নিজের একটুখানি নাম টাম গুলো বলুন। আমার নাম শ্যামাপদ ব্যানার্জি, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। বর্ধমান। হুম। আচ্ছা, আপনি কি অ্যাডভান্স না বেসিক বিগিনার? না না, বেসিক। আচ্ছা, বেসিক। শ্যামাপদবাবু আগে কি অ্যাস্ট্রোলজি রিসার্চ করতেন না এখান থেকে নতুন শুরু করলেন? না 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 না, অনেক জায়গায় শিখেছি, মানে কিছুটা আয়ত্তে আছে আর কি, কিন্তু আরো আচ্ছা ভালো করে এটাকে রপ্ত করতে হবে বলে আপনাদের এখানে আসা। আচ্ছা হ্যাঁ, এখানের অভিজ্ঞতা দেখুন, আপনি করুন হ্যাঁ, ক্লাস। বিগত কয়েক এটা একটা বছর ধরে এই লাইনে আছি, বিগত কয়েক আচ্ছা বছর ধরে এখানে আছি। কিন্তু আপনাদের গ্রুপটা, স্যারের কথা শুনলাম, স্যারের বক্তব্য হ্যাঁ, শোনার পর খুবই ইন্টারেস্ট পেয়েছি আর কি। আর ক্লাস আচ্ছা কিরকম লাগছে? ক্লাস খুবই ভালো, মানে স্যার এত সুন্দরভাবে বোঝাচ্ছেন, মানে এইভাবে টাইম দিয়ে যদি বোঝানো হয়, টাইমটা উনি অতটা দেখেন না, আমি খুব সুন্দরভাবে কোর্সটাকে উনি ইয়ে করছেন, তা আমার মনে হয় খুব আপনি কি তাড়াতাড়ি শিখে যাবো। নিতে পারছেন ব্যাপারগুলো? হ্যাঁ, আপাতত নিতে পারছি। আপনি অ্যাডভান্সেই এখন আছেন তো? এই না, আমি বেসিকে আছি। বেসিক। বেসিক। বেসিক স্যারের সাথে কথা বলছিলাম, স্যার বললেন যে না, বেসিকটা না, ভর্তি হন। বেসিক থেকে শেখাটাই সবচেয়ে ভালো, হ্যাঁ। খুব ভালো। আপনি চেম্বার আছেন যে, করছেন শ্যামাপদবাবু? হ্যালো। হ্যাঁ, বলছি বলুন। চেম্বার করেন আপনি? চেম্বারটা করি না, কিন্তু এমনি প্র্যাকটিসে আছি, মানে ক্লায়েন্ট দেখি আর কি। ক্লায়েন্ট দেখেন? খুব ভালো। হ্যাঁ, কিন্তু বাহ সত্যি কথা বলতে দ্বিধা নেই, ক্লায়েন্ট দেখি। আমার আমার ব্যক্তিগত ব্যাপারে বলা হয়, আমি একজন শিক্ষিত মানুষ হয়ে বলি যে মানুষকে ঠকানোটা ঠিক মনে হয় ঠিক না। ঠিকভাবে না শিখে, না ইয়ে করে ক্লায়েন্টের কাছে টাকাটাও নিলাম, হয়তো কাজ হয়, সেটা ব্যাপার না, কিন্তু আমার মনে হয় আরেকটু ভালো করে, এটা তো একটা সমুদ্র না, যার কিঞ্চিত হয়তো পেয়েছি। হ্যাঁ আচ্ছা অবশ্যই। হুম। মানে কোন জায়গায় আমার আপনার মনে হয় যে শেখাটা এখনো শেখার বাকি আছে, তাই না? না না না, বাকি আছে শুধু। আপনাকে যদি আমি দেখাই, আমার বাড়িতে এমন কোনো অ্যাস্ট্রোলজির বই নেই যে পাবেন না, এমন নোটস নেই যে পাবেন না, কারণ বস্তাবন্দি মানে শুধু নোটস হয়েছে আর কি। আচ্ছা শিখেছি, শিখিনি নয়, মানে গুরুজনদের নিশ্চয়ই আমি কোনো ইয়ে করবো না, নিশ্চয়ই ওনারা শিখেছেন, কিন্তু সবাই তো সমান হন না। অনেক সার্টিফিকেট আছে আমার কাছে। আপনাদের কলকাতায় নাম বলছি না, কলকাতায় অনেক প্রতিষ্ঠানের সাথে আমরা এখনো যোগাযোগ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কানেকশন গুলো প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা কানেকশন গুলো এখনো মাথায় সেইভাবে আসে না। আচ্ছা ওই আপনি জন্য এমনি স্যারের কাছে। আপনি বাড়িতে প্র্যাকটিস করেন নিজে নিজে? হ্যাঁ, অবশ্যই। করেন? অবশ্যই করি। আপনার কাছে এর হিস্ট্রি নেওয়া আছে, মানে ওই অ্যাস্ট্রোলজি বা আমাদের যে বার্থ ডিটেল নেওয়া হয় সেই রকম ব্যাংক আপনার কাছে আছে? কিছু হবে হয়তো, আচ্ছা কম্পিউটার খুললে কিছু পেয়ে যাবো। ওগুলো জোগাড় করবেন, হ্যাঁ। শিওর শিওর আর শিওর। আজকের ক্লাসটা দেখুন কেমন লাগে। হ্যাঁ, এই জন্য আপনাদের সান্নিধ্যে আসা, কারণ শিখতে হবে খুব ভালোভাবে। ঠিক আছে, এই হুম, জন্য আপনাদের এখানে, আর আপনারা যে গ্রুপটা তৈরি করেছেন এস্ট্রো ক্লাব, আমি অনেক ইয়েতেই ছিলাম, কিন্তু এইভাবে গ্রুপে আলোচনা আমি সত্যি দেখিনি, আমাকে মুগ্ধ করেছে আপনাদের এই গ্রুপ। ডেফিনেটলি থাকবেন সঙ্গে দাদা, নিশ্চয়ই হান্ড্রেড খুব সঙ্গে ভালো পার্সেন্ট থাকলে লাগলো। সবাই সবার সঙ্গে হান্ড্রেড মিলে পার্সেন্ট অনেক কিছুই শিখতে পারবো। শিওর। আমরাও আমরাও সবাই চাই, আমরাও সবাই স্যারের ছাত্র, আমরাও চাই যে আমরা একটা গ্রুপ আমাদের তৈরি করেছি। ছাত্রদের। হ্যাঁ, আমরা একটা গ্রুপ তৈরি করেছি, স্যার বলেছিলেন আমাদের যারা বেসিক আছে, সেই বেসিকে আমরা একটা গ্রুপ তৈরি করেছি, সেখানে আমাদের খুব আলোচনা হয়, আমিও সেখানে অংশগ্রহণ করি আর কি। খুব ভালো, খুব ভালো। যত কালচার করবেন ততই নিজস্ব ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, শিওর কালচারকে কখনো ছেড়ে রাখতে গেলে চলবে না। শিওর হাতের শিওর লেখা যেমন প্র্যাকটিস করতে করতে সুন্দর হয় না, ঠিক এটা হচ্ছে তেমন। আর একটা শিওর। কি জিনিস বলুন তো, ভয়টাকে ভেতর থেকে কাটিয়ে ফেলতে হবে। এখানে হ্যাঁ। যত ধরনের হরোস্কোপ দেওয়া হয়, যা হয়, যেটা মনে হবে সেটা আপনাকে বলতে হবে, স্যার ভুল হোক স্যার ঠিক হোক সেটা পরের কথাবার্তা। সে তো ঠিক আছে না? নিশ্চয়ই। অনেক নিশ্চয়ই। সময় দেখবেন আপনাকে হরোস্কোপ দেওয়া হয়েছে, আপনি ঠিক বলে দিয়েছেন, কিন্তু সেই হুম। ঠিক বলাটার পেছনে আপনার কোনো ব্যাখ্যা নেই, হ্যাঁ, তাহলেও ওটাই তো জায়গাটা ঠিক প্রবলেম। নয়। ওখানেই প্রবলেমে পড়ে যাই, মানে শিখেছি সেটা তো ঠিক, আবার শিখিনি এখনো, এখনো মনে হয় নিজেকে যে অনেকটাই, অনেক কিছু বাকি আছে। হুম, না না, যাক, আস্তে কারণ আস্তে আস্তে এমন কোন নোটস নেই যে আমার কাছে পাবেন না, আমি স্যারের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু
আমি যা দেখলাম এখানে পুরো প্র্যাকটিক্যালটা দরকার, থিওরিতে এমন কিছু হবে না। খুব ভালো লাগলো, আপনি আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি সত্যি Sure. একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কাছে অভিজ্ঞতাও অনেক এবং বোধ শক্তিটাও অনেক রয়েছে। খুব ভালো লাগলো, আজকের অনুষ্ঠান আপনি উপভোগ করুন। আচ্ছা, Sure, হিল্লোল sure. বাবু কি এবারে নতুন? হিল্লোল বাবু কে আছেন আর কে আছেন? আমি আছি হিল্লোল হিল্লোল হ্যাঁ, মজুমদার, আপনিও কি নতুন? একদমই নতুন। বেসিক? বেশি কি আপনার? বেসিক লেভেল বালুরঘাট থেকে বলছি আমি। আমার বাড়ি আচ্ছা। পশ্চিমবঙ্গের বালুরঘাটে, আচ্ছা দক্ষিণ আচ্ছা দিনাজপুর জেলাতে। আচ্ছা। আমি অ্যাস্ট্রোলজিতে একদমই নতুন। আমার ওই মানে সত্যি কথা বলতে রাশি চক্রের যে বিষয় বা কোনো কিছু ওগুলো না আমার মাথা দিয়ে কোনোখান থেকেই শিখিনি আমি। হুম। জাস্ট স্যারের জায়গাটা আমার ভালো লেগেছে, কথাবার্তা ভালো লেগেছে, সেই জন্য আমার এখানটাতে আসা এবং আমার শেখা শুরু হয়েছে। মানে স্যারের কাছ থেকেই এখন প্রথম আমি শেখা হচ্ছে- শুরু করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই 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 স্যারের কাছ থেকে আমার হচ্ছে হাতে খড়ি স্টার্ট। আমারও চাই একদম স্যারের কাছ থেকেই হাতে করি। আর তার মানে আমি হিল্লোল বাবুকে তার মানে জিওলজিতে পরিশ্রমটা অনেকটাই করতে হবে। বলো। পরিশ্রমটা হ্যাঁ, সে অনেকটাই তো করতে হবে। অবশ্যই। একদিকে হ্যাঁ, একদিকে সুবিধা যে হচ্ছে ছুরিতে ধার শেষ করে নিয়ে আবার নতুন করে ধারটা দিতে হবে না, ওই প্রথম থেকে ধারটা উঠবে। হিল্লোল বাবু, আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, আমি আপনার মতনই ছিলাম গত ফেব্রুয়ারি মাস অব্দি। ফেব্রুয়ারি 2024-এ আমার স্যারের কাছে আসা এই ডেমো ক্লাসের হাত ধরে। এবং আপনি যেরকম বলছেন, আমি রাশিচক্রের 12টা রাশিকেও সিরিয়ালি বলতে পারতাম না। ডেফিনেটলি লেগে থাকলে অনেক কিছুই হবে। এখানে যারা আছেন তারা সবাই হেল্পফুল, সবাই একে অপরকে নিয়ে এগিয়ে যাওয়ার নামই দিব্যজ্ঞান। বারবার স্যার সেটা বলেন যে স্যার হয়তো তার সময় সংকুলানের জন্য সবাইকে সমভাবে টাইম না দিতে পারলেও এখানে যে দাদারা আছে, দিদিরা আছে, সবাই আমরা শিক্ষক মানে নিচ্ছি এখানে স্যারের কাছে। তো ডেফিনেটলি সঙ্গে থাকবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন এই দিব্যজ্ঞানের মহিমা। আর স্যারের পড়ানোর যে টেকনিকগুলো ডেফিনেটলি আপনাদেরকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পরিশ্রম একদমই, করতে একদমই। হবে স্যারের যে নিজেদেরকে। না, সে তো করতেই হবে, বিনা পরিশ্রমে কিছু তো হয় না। ঠিক তাই। হ্যাঁ, বিনা এটা পরিশ্রমে আপনি শুধু কোনো কিছু মানে করতে বোঝার পারবেন। সাথে সাথে না, এটাকে প্র্যাকটিক্যাল ভাবে করার চেষ্টা করতে হবে। সবাই জানে, প্রত্যেকটা মানুষই জানে যে আমার পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুটাই সম্ভব নয়, কিন্তু সেখান থেকে আমরা পিছিয়ে আছি। হুম। হ্যাঁ, সেটাই কোনোদিন পরিশ্রম। যদি আলাদাভাবে মিট হয়, কোনোদিন যদি আলাদাভাবে মিট হয়, হুম। তাহলে পরে আমি আমার মানে কিভাবে আমি এটাকে শিখছি সেটা হুম। আপনাদেরকে বলতে পারবো। কারণ আমি এখনো পর্যন্ত আমি দোকানের মধ্যে বসে আছি, যে দোকানটা হচ্ছে আমার ফাস্ট ফুডের দোকান, হুম। যেখান থেকে চপ ঘুগনি চা বিক্রি হয়, সেখানে আমি কাস্টমার দিচ্ছি প্লাস আপনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। আর এইভাবে কিন্তু স্যারের সঙ্গে আবার বাহ। ক্লাস করতে হয় এবং দারুণ, সেইভাবে দারুণ। আমি চলতে পারি। হিল্লোল বাবু খাওয়াতে হবে, হিল্লোল বাবু খাওয়াতে হবে অবশ্যই কিন্তু। অবশ্যই, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওটা নিয়ে আমি চিন্তাই করি না। বালুরঘাট যেতে হবে। বালুঘাট যেতে হবে। আচ্ছা, এখানে এবং আরো আপনারা বুঝতে অনেকে পারছেন যে আছেন। রাস্তার একটা সাউন্ডও আসছে। হ্যাঁ, আরো অনেকে ঠিক আছেন, আছে। অম্বিকা ঘোষ। তো একটু যদি আপনারা তাড়াতাড়ি একটু শেয়ার করে দেন আপনাদের অভিজ্ঞতা, তাহলে আমরা মূল পর্বে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি নমস্কার সবাইকে জানাচ্ছি আগে। আমি নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে আমি বলছি। আমি আচ্ছা। মানে অ্যাস্ট্রোলজি জগতে বাই চান্স ভাবে আসা, মানে অ্যাস্ট্রোলজি রও জানতাম না এবং এটা করব বা প্রফেশনালি নেব এটা কোনো মানে আগে কোনো চিন্তা ভাবনাতেই ছিল না। যা হোক, প্রত্যেকটা মানুষেরই তো জীবনে কিছু মানে সমস্যা থাকে এবং সেই সমস্যার একটা টার্নিং পয়েন্টে এসে এটা মানে জাস্ট টাইম পাস করবো বলে ঢুকেছিলাম। ভেরি গুড। তারপর যাই হোক, এটা মানে ভালো লাগে, চর্চার বিষয়টা মানে ভীষণভাবেই আমি নতুন কিছু শিখতে চাই বরাবরই। আহ, এবার এখন এটা ধরুন একটা প্রফেশনের জায়গায় এসছে, কিন্তু সেইভাবে আমি এখনো ক্লায়েন্ট দেখি না। কিছু রিলেটিভ সূত্রে হয়তো দিলে সেগুলো চেষ্টা করি, তবে আমার মনে হয় কলসিতে কিছুই নেই। সেই জন্য নতুন করে এই স্যারের ডেমো ক্লাসে যখন দেখতে পাই, জয়েন করেছিলাম এবং আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল কিছু ভালো অন্তত শেখা যাবে। সেই কারণে মানে আমি ভর্তি হয়েছি। আর আর এই বেশি দাদারা কে আছেন? হ্যাঁ, বেশি কে ভর্তি হয়েছে?
হ্যাঁ, বেসিকে এই যে শ্যামাপদ দা, হিলোল বাবু এনাদের সাথেই আমি আছি। আর আমার একটু সমস্যা হচ্ছে, মানে আগেই সবাইকে বলে রাখছি, হয়তো আমি অত রেসপন্স করতে পারছি না, কারণ আমার রিসেন্টলি মানে বাড়ি হচ্ছে এবং এক 1 থেকে 1.5 মাসের ভিতরে মানে আমি শিফটিং করছি, তার লাস্ট পিরিয়ডে কাজ চলছে, ওই জন্য আমি সত্যি কথা বলতে কি সময়ই দিতে পারছি না, পড়াশোনা করাও একটু খুব সমস্যাই হচ্ছে। আমি আসলে একা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। হাজবেন্ড সকালে বেরিয়ে যান, রাত্রে আসেন, এবার টোটালটা আমাকে কভার করতে হচ্ছে, বুঝতে পারছেন তো, একটা বাড়ির মানে কত মিস্ত্রি লাগছে কোনো করছে, ব্যাপার এবার নয় দিদি, আমি মানে টাইম না করতে ঠিক, পারছি না আপনি এটা। তবু এর মধ্যে বার করে আপনি যে শিখছেন এটাই সবচেয়ে বড় কথা। তো 100 ভাগ সেই তবু জিনিস একটু চেষ্টা সেইটা করবেন করে রাখবেন। যতটা চেষ্টা শেখা- করছি, সাংসারিক দায়িত্ব আছে, প্লাস নিজের হেলথ তো একটু পারমিট করছে না আমার এখন। আর আরো একটা জায়গায় যুক্ত আছি, এবার সেখানেও ধরুন এক্সামের ব্যাপার আছে, মানে সব মিলিয়ে আমি একটু মানে সমস্যায় পড়ে যাচ্ছি। তবে আমি ডেফিনেটলি চেষ্টা চাপের করবো। মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, চাপের মধ্যে আছি। আর একবারও ভাবলাম যে হয়তো এই সেশনটা ছেড়ে দিয়ে পরবর্তী সেশনে হয়তো জয়েন করে যাব, এখন একটু সামলে নিই, কিন্তু দেখলাম যা হচ্ছে হোক, হয়ে যাক, 1-1.5 মাসে একটু কষ্ট হবে। আর যেহেতু এখন বেসিকে আছি, তাই কিছুটা হলেও ধরতে পারছি, অসুবিধা এখনো অবধি হয়নি। আর হলে তো আছেন আপনারা, স্যারও ডেফিনেটলি আছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার কনফিডেন্স কি বলছে? কনফিডেন্স বলছে বলতে, সত্যি কথা বলতে কি এইটারই অভাব হয়ে যাচ্ছিল, মানে সবকিছু থোড়া থোড়া আদো আদো শিখেছিলাম তো, মানে গ্রহ সম্পর্কেই বা ভাব সম্পর্কে বা রাশি এমনকি লগ্ন সম্পর্কে কোনোটারই এক্সাক্ট মানে কনসেপ্ট ক্লিয়ার নাই ঠিকঠাক ভাবে। এবার এইটার জন্যই আমার এখানে আসা, এবং স্যার খুব ভালোভাবে বোঝাচ্ছেন, নিতেও পারছি, এবং এইভাবে বুঝতে পারলে অবশ্যই মানে মনে স্যার হয় যে যেভাবে বোঝাচ্ছে আপনি বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হচ্ছে না, বরং আমার রিকভারি করতে বেশি ভালো হচ্ছে আর কি, যে মানে এই তার মানে ব্যাপারগুলো ধরুন জানতাম সাময়িক কিন্তু পরিস্থিতি আপনার একটু অন্যদিকে রয়েছে, কিন্তু পরিস্থিতি হ্যাঁ, ঠিক হয়ে গেলে আপনি ঠিকঠাক ভাবে উঠে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা রাখছি। দেখা যাক আশা রাখবেন, তারপরে। কনফিডেন্স কখনো ডাউন করবেন না। পরিশ্রম অবশ্যই 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 লাগবে, এটা একটা ম্যাটার। হুম। আর খুব এখানে ভালো লাগলো। পরিচিত যখন এসে হ্যাঁ, ঢুকেছেন, যখন চালিয়ে দিব্যজ্ঞানে পরিচিত বলতে একজন আছে আমার, মানে একদম একদম আমি আছি। আমি অভিজিৎ আছে অম্বিকা আমার দিকে একদম পরিচিত। আগে থেকেই চিনি আমি। বাহ, খুব ভালো। এমনকি অভিজিৎ দিব্যজ্ঞানে চলে তো গেলে আমরাও আছি সঙ্গে, অ্যাস্ট্রো ক্লাবে থাকবেন দিদি, একদম যদি একদম কোনো অসুবিধা হয় ডেফিনেটলি সেখানে জিজ্ঞেস করবেন, অনেকে আছে, কেউ না কেউ আপনাকে ঠিক জিনিস মনোবল বলতে পারে। কখনো নষ্ট যাতে না হয়। একদম। আর সব থেকে বড় কথা একটা জিনিস আমি বলি, প্রত্যেকটা মানুষের নিজের ইচ্ছা সম্মত কোনো কিছু কাজ করতে গেলে বহু ধরনের বাধা আসে। হুম। তো সেইগুলো যাতে কোনোদিন আপনাদের ক্ষেত্রে কোনো ধরনের বাধা দাঁড় করিয়ে দিতে পারে, এই জায়গাটা কখনোই রাখবেন না। আজকে বুঝতে পারছেন না, কালকে আপনি অবশ্যই বুঝতে পারবেন। 8টার সময় বুঝতে পারেননি, আপনি কিন্তু 10টার সময়ও বুঝতে পারবেন। কারণ সমস্ত কিছু অঙ্গগুলো যখন ফিল করতে শুরু করবেন যে এগুলো এই প্রতি সময়ের ওপরেই নির্ধারণ করে হয়ে যাচ্ছে, তখন এই জিনিসগুলো আর অতটা ভারী ভক্কম মনে হবে না। আচ্ছা, আর কোনো নতুন স্টুডেন্ট চেষ্টা আছে? করবো। সবাইকে হুম। ধন্যবাদ, একটু সঙ্গে হ্যাঁ, থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ আজকে কি হ্যাঁ, আছে অবশ্যই সবাই, সবাই একটু অবশ্যই। প্লিজ নিজের নামগুলো একটুখানি বলুন, অবশ্যই যারা যারা আমরা জয়েন সব হয়েছে। আচ্ছা, যারা যারা জয়েন করেছেন নতুন, তারা একটুখানি নামগুলো পরিচয়গুলো একটুখানি সেরে নিন আমাদের সাথে, তারপর আমি প্রশ্নতে ঢুকে যাবো। আমি বিশ্বজিৎ বলছি শান্তিপুর থেকে। আপনি কি আমি বলো বিশ্বজিৎটা বিগিনার্স বলো। না ভালো, অ্যাডভান্স কোর্সে চলছে? না বিগিনার্স, বেসিকটা। বেশি বেশি করেছে, ঠিক আছে, খুব ভালো কথা। শিখুন। তারপর কে আছেন, আর কে আছেন? আমি সৌমিতা ভট্টাচার্য ব্যান্ডেল থেকে বলছি, আমিও বিগিনার্স কোর্সে ভর্তি হয়েছি স্যারের কাছে। ঠিক আছে, আচ্ছা শুরু করুন, আমাদের শুভেচ্ছা রইল অনেক। আচ্ছা, আর এই সৌমিতা দি, আপনি কি বলছিলেন আপনার সব মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি পুরোই নতুন এই ব্যাপারে, মানে আচ্ছা, ঠিক আপনি আছে, একদম নতুন। ঠিক আছে হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ। চিন্তা করবেন না, আমারও যেত হুম। প্রথম স্যারের পড়ানোর যে টেকনিক এবং দিব্যজ্ঞানের যে পড়ানোর যে ধরন, ডেফিনেটলি আপনি খুব তাড়াতাড়ি সবকিছুই ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। অসুবিধা হলে আমরা সকলে আছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে। এই এই সেশনে আর কেউ নতুন জয়েন করেছেন, এমন কেউ রয়েছেন? আমি কৌশিক কুন্ডু বলছি। আমি এই অ্যাডভান্স সেশনে জয়েন করেছি এবছর।
এই রিসেন্ট যে অ্যাডভান্সটা শুরু হলো সময়। আপনি আচ্ছা, কোথা আচ্ছা। থেকে দাদা? কোথায় থাকেন? হ্যাঁ বলুন। কোথায় থাকেন দাদা? আমি হাবড়াতে থাকি। ওকে। আচ্ছা, কৌশিক বাবু, বলো, আপনি তো বোধহয় গতবারের আরে মিট বাড়ি ক্লাসটা কোথায়? ছিলেন না? গতবারে যে মিট ক্লাসটা হয়েছিল সেবারেও আপনি জয়েন ছিলেন না মিট ক্লাসে? কত তারিখে হয়েছিল মনে আছে? আমার ঠিক মানে খেয়াল নেই অ্যাকচুয়ালিতে। আমি আচ্ছা, আচ্ছা, অ্যাডভান্সে এবছর মানে এখন নতুন করছি, বেসিকটাও স্যারের কাছেই করেছি। আচ্ছা, অ্যাডভান্সে যেটা শুরু হলো ওখানেও অ্যাডভান্স করছি। আচ্ছা, আচ্ছা, খুব ভালো দাদা, খুব ভালো। আর কি কেউ ঠিক আছেন? আর কে নতুন আছেন? আমি শুভজিৎ বলছি, আমি স্যারের অ্যাডভান্স গ্রুপের স্টুডেন্ট। আচ্ছা, শুভজিৎ ভাই কোথা থেকে বলছো ভাই? আমার বাঁকুড়ায় বাড়ি দাদা। আচ্ছা, 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 কিরম লাগছে ক্লাস? মানে অ্যাডভান্সে ভর্তি হয়েছেন মানে আমরা বেসিক মানে আপনি কি আগে এই অ্যাস্ট্রোলজিতেই আছেন প্রফেশনে? না না না, স্যারের কাছে আমি বেসিকটাও শিখেছি, তারপরে অ্যাডভান্সে ও শুরু করেছি। আচ্ছা, বেসিক শিখে স্যারের কাছে অ্যাডভান্সে এসেছে। হ্যাঁ যাক, খুব ভালো লাগলো। আর কে আচ্ছা, আছেন? শুভজিৎই বোধহয় তুমি সেবারে রাষ্ট্র ক্লাবে ওই এগুলো কি বলে আমাদের হরোস্কোপ ডিসকাশনের অ্যান্সার গুলো দিচ্ছিলে না ভাই? হ্যাঁ দাদা, আমি চেষ্টা করছিলাম আর কি। করো, লাগাতার ভাবে করো। হ্যাঁ, হ্যাঁ দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো। সরঞ্জিৎ, এবার শুরু করা যাক নাকি? 9:15 হয়ে গেছে। হ্যাঁ, আর তো কেউ নেই নতুন? দেখে নাও একবার। যদি কেউ না থাকে তাহলে আমরা শুরু করতে পারি আমাদের মূল হ্যাঁ, টপিক। এবার শুরু করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, শুরু করা যাক। ঠিক আছে, শুরুতে দীপেন্দু দা তুমি একটু দু চার কথা বলো আমাদের ব্যাপারে, যে আজকের মিটআপটার মেন অংশটা কি, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, যে সকলের সাথে আলাপটা হবে, কেন স্যারের এই ক্লাস আরম্ভ হয়েছে সবে মাত্র। চলো দীপেন্দু দা, হ্যাঁ। শুরু করো। হ্যাঁ, আমরা সবাই স্যারের কাছে অমিতবাবু স্টুডেন্ট, তো আপনারও নতুন ঢুকেছে। তো এইখানেতে মানে আমরা কেউ বড় বা কেউ ছোট বলে নিজেকে মনে করি না, আমরা সবাই সবার বন্ধু হয়ে থাকতে চাই বা সবাই সবার পাশে থাকতে চাই। তো আপনারাও যাতে নতুন ভর্তি হয়েছেন আমাদের সাথে পরিচিত হতে পারেন, সেই জন্যই এরকম একটা ক্লাসের চিন্তা ভাবনা করে সেটা করা হয়েছে। তো যাতে সবাই নিজেদের মধ্যে একটা আলাপ পরিচয় থাকলে, চেনাশোনা থাকলে, একটা কোনো কিছু আলোচনা করা বা কোনো কারোর কিছু আটকালো সেটা জিজ্ঞাসা করা, এসব ব্যাপারগুলো যাতে আপনাদের ইজি হয় বা আপনারা কোনো ফিল করে ঠিকভাবে আমাদের সাথে কথা বলতে পারবেন, সেই জন্যই আরো আলোচনা করা, যে পরস্পরের সবাই সবাই যেন নিজেদের মধ্যে একটা পরিস্থিতি গড়ে তোলা, এটাই আসল আজকের ক্লাসের মানে উদ্দেশ্য। এবং তার সাথে সাথে তো আমরা যাক বন্ধুই সবাই একসাথে একই গুরু মানে ছাত্র সবাই, তো তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি যখন আমরা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কিছু আলোচনা হবে এখানে, তো আপনারাও কিছু জানতে পারবেন, আপনাদের কি জানা থাকলে সেগুলো আমাদের শেয়ার করবেন। আমরাও যে সব শিখে গেছি তা তো নয়, আমরাও থেকেও শিখতে যাই কিছু। অনেকেই আছেন হয়তো এই প্রফেশনে আছেন বা আরো বেশি কিছু জানেন, ভালো জানেন, তো সেগুলো আমাদের দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাবে বা বিজয় বাবু? ওকে, ঠিক আছে। আমি তাহলে এবারে জাস্ট আমি স্ক্রিনটাকে শেয়ার করছি এবং দেবাশিস দাকে অনুরোধ করছি যে দেবাশিস দা তুমি এবারে মাইক নাও হাতে এবং তুমি আমাদের মেন টপিকটা নিয়ে আরম্ভ করে দাও, আজকের যে বিষয়বস্তু। তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার সাথে? এটা একটু বলবেন, অসুবিধা হলে একটুখানি জানাবেন। আর দয়া করে একটু মাইকটাকে অফ রাখবেন। আমরা আমাদের অনুষ্ঠানটা জাস্ট শেষ হবে যখন, তখন আপনারা সমস্ত যা প্রশ্ন আপনাদের সমস্তগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেবাশিস দা শুরু করুন। নমস্কার, আমি দেবাশিস চ্যাটার্জি, দেবজ্ঞান ইনস্টিটিউটের একজন সদ্য বিগিনার্স কোর্স কমপ্লিট করা অ্যাডভান্স গ্রুপের ছাত্র। আজকের এই মিটআপে অংশগ্রহণ করা সকল সদস্য এবং সদস্যদের প্রথমেই জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের এই ইনস্টিটিউট সম্পর্কে কিছু আমার অভিজ্ঞতা তুলে ধরব, কিন্তু তার আগে এই মিটআপ সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিতে চাই। মিটআপ মানে তো সাক্ষাৎ বা দেখা করা, আর এই সাক্ষাৎ বা দেখা হওয়ার বিষয়টি যদি সরাসরি হতো
তাহলে সেটা উত্তম বিষয় হতো। অর্থাৎ আমি বলতে চাইছি, কোন সেমিনারের মাধ্যমে আমরা যদি পরস্পর সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম তাহলে সেটা সবচেয়ে ভালো হতো। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো সেমিনারের আয়োজন করতে পারছি না। যদিও ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে এরকম সেমিনারের আয়োজন করে সকলের সাথে সামনাসামনি পরিচয় পর্ব সম্পন্ন করার, কিন্তু যতদিন না সেটা হচ্ছে ততদিন আমরা এই অনলাইন মিটআপের মাধ্যমেই ভার্চুয়াল পরিচয় পর্বটি চালিয়ে যাব। দেখুন, আমরা সবাই একই স্যারের কাছে জ্যোতিষ শিখছি, অথচ একই ছাদের তলায় থেকে পরস্পরকে সেরকম চিনি না বা জানি না। এর ফলে যারা নতুন ভর্তি হয়েছেন তারা নিজেদেরকে আইসোলেটেড বলে মনে করতে পারেন বা বিচ্ছিন্ন বলে মনে করতে পারেন। তাই আপনারা যাতে নিজেদেরকে আইসোলেটেড বা বিচ্ছিন্ন মনে না করেন তার জন্য এই অনলাইন মিটআপের আয়োজন। কেউ ভাববেন না মিটআপের মাধ্যমে আমরা আপনাদের কিছু শেখাতে এসেছি বা নিজেদের পাণ্ডিত্য জাহির করতে এসেছি। মনে রাখবেন, আমাদের এখানে স্যার একজনই, তিনি হলেন শ্রদ্ধেয় অমিত ধর স্যার মহাশয়, আর আমরা সবাই তার ছাত্র। আজকের এই মিটআপে আমাদের উদ্দেশ্য একটাই, সকলকে নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা এবং আগামী দিনে হাতে হাত রেখে পথ চলা। হ্যাঁ, তবে যেহেতু এটা জ্যোতিষ অনুরাগীদের নিয়েই মিটআপ, তাই আজকে এখানে আমরা এক একজন এক এক ভাবে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব। আর সকলের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা নতুন এসেছেন তারা কেউ নিজেদের বিচ্ছিন্ন করে রাখবেন না। অ্যাস্ট্রো ক্লাবের সমস্ত আলোচনা অংশগ্রহণ করবেন নির্দ্বিধায়, ভুল হোক ঠিক হোক সেটা আমরা বুঝে নেব, তাতে কোনো লজ্জাও নেই, বরং ভুল হলে একসময় সেটা ঠিক হবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যাস্ট্রো ক্লাবে গ্রুপে জানাবেন, স্যার তো আছেনই, আর আমাদের বড় দাদারা আছেন, তারা সাধ্যমতো সেই সমস্যার সমাধান করবেন। এবার আসি আমি আমার কিছু অভিজ্ঞতা নিয়ে। আমার এখানে আসার বয়স মাত্র 4 মাস, কিন্তু এই 4 মাসে আমি যা পেয়েছি তা ভাষায় ব্যক্ত করার নয়। প্রথমত এখানকার পরিবেশ, শ্রদ্ধেয় দাদারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তাতে মনে হয় ওনাদের সাথে আমার কতদিনের পরিচয়। আজকে এই যে মিটআপে আমি কিছু বলার সুযোগ পেয়েছি তাও দাদাদের আনুকূল্যে। এবার আসি স্যারের পড়ানো পদ্ধতি নিয়ে। আমি এর আগে অন্য এক জায়গায় জ্যোতিষ শিখতাম, কিন্তু সেখানকার পদ্ধতি আর স্যারের পদ্ধতি বেশ ফারাক এবং অনেক বেশি সায়েন্টিফিক এবং লজিক্যাল। আগে আমি জন্মছকের পাশাপাশি ডিভিশনাল চার্ট দেখতাম, কিন্তু এখানে স্যার বললেন জন্মছকেই তো সব উত্তর আছে, অন্য সব চার্ট দেখতে যাচ্ছ কেন, আর অন্য কোনো ছক দেখার দরকারই নেই। সত্যিই তো, সব উত্তর তো জন্মছকেই থাকে। এবং আমি কিছুদিন পর অ্যানালাইসিস করলাম, হ্যাঁ, জন্মছক থেকে সব উত্তর পাওয়া যায়, শুধু তাকে খোঁজার জন্য জ্ঞান বা চোখ থাকা চাই। এটা আমাকে একটা নতুন দিশা দেখিয়েছে। এখানে আমি শিখেছি বিভিন্ন সূত্রের সাহায্যে কিভাবে প্রেডিকশন করা যায় এবং সেই সূত্রগুলোর বাস্তবতা কোথায়। আমি শিখেছি যে বারবার ঘটা কোনো কাজ বুধের অধীনে, অতিরিক্ত শব্দটি রাহুর অধীনে। আগে এসব নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। আবার দেখুন, পঞ্চভাব সমস্ত প্রকার শিল্পকলা, নাচ গান আঁকা স্থাপত্য ভাস্কর্য সৃজনশীলতাকে বোঝায়, কিন্তু এই পঞ্চম ভাবে শুক্র থাকলেই আগে আমি ভাবতাম সেই ব্যক্তি শিল্পকলায় পারদর্শী হবে বা সাফল্য লাভ করবে, কিন্তু না, এটা একটা বড় ভ্রান্তি। পঞ্চম ভাব প্লাস শুক্র তার সাথে যদি একাদশ ভাবে সংযোগ না হয় তাহলে সেই ব্যক্তি শিল্পকলায় পারদর্শী বা সাফল্য লাভ করতে পারবে না। এরকম অনেক কিছু আমি এই প্রতিষ্ঠান থেকে শিখেছি, যা আজকের এই মিটআপের সংক্ষিপ্ত পরিসরে বলে শেষ করা যাবে না। পরিশেষে বলি, যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচবো ততদিন শিখবো এবং অন্যদের নিয়ে শিখতে সাহায্য করব। চলুন আমরা সকলে মিলে হাত ধরে শিখি এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করি, এবং একসময় যেন এই সমাজে একটা কথা চালু হয়ে যায় যে দিব্যজ্ঞান ইনস্টিটিউটের ছাত্র যখন তোমাকে প্রেডিকশন করে এই কথা বলে দিয়েছে, অতএব ওই কথার নড়চড় আর হবে না, যেটা ওরা বলে দিয়েছে ওটাই তোমার ভাগ্য। আমরা চাই সেই জায়গায় ইনস্টিটিউটটাকে নিয়ে যেতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমার পরবর্তী বক্তা এই ইনস্টিটিউটের ছাত্র শ্রী বাবান ঘোষ মহাশয়। ধন্যবাদ, ধন্যবাদ ভাই, খুব ভালো বললেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।
নমস্কার, আমি বাবন ঘোষ, মহারাষ্ট্র থেকে। আমি দিব্যজ্ঞান ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। এই সবে মাত্র বিগিনার্স কোর্স কমপ্লিট করে আমি অ্যাডভান্স লেভেল জয়েন করেছি। প্রথমে এখানে উপস্থিত সকল জ্যোতিষ বন্ধু ভাইদের আমার প্রণাম, কারণ এখানে সবাই আমার থেকে অনেক সিনিয়র বয়সে, এবং অভিনন্দন। আজকে এই দিব্যজ্ঞান ইনস্টিটিউটে আমি আমার নিজের কিছু অনুভূতি আপনাদেরকে শেয়ার করব। দেখুন, দিব্যজ্ঞান ইনস্টিটিউট যেখানে শুধুমাত্র থিওরিক্যাল স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় না, এটা এমন একটা ইনস্টিটিউট যেখানে রিসার্চ অ্যান্ড স্টাডি দুটোই হয়। এই দিব্যজ্ঞান ইনস্টিটিউটে যে সকল ফর্মুলা ইউজ করা হয় এগুলি অত্যন্ত অথেন্টিক এবং প্রমাণ সাপেক্ষ আছে। আমি দীর্ঘ কয়েক বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে চর্চা করি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি এটাকে শেখার চেষ্টা করেছি। এটা বলতে পারেন যেটা আমার অষ্টমতম প্রতিষ্ঠান যেখান থেকে আমি শেখার চেষ্টা করছি। এর আগেও 7টা প্রতিষ্ঠান থেকে আমি শিখেছি, সেখান থেকে কোর্সেস করেছি, বহু সার্টিফিকেট পেয়েছি। কিন্তু এই সার্টিফিকেট পাওয়া বা এই সার্টিফিকেটটা থাকা আমার মনে হয় খুব একটা প্রয়োজন পড়ে না। যে একজন জ্যোতিষী হতে গেলে সার্টিফিকেট লাগে, তার জন্য প্রয়োজন হয় জ্ঞানের এবং অনুভবের। এই দিব্যজ্ঞান ইনস্টিটিউটে আসার পর আমার যে উপলব্ধি হয়েছে, বহু জায়গায় বহু রকম পদ্ধতি পড়ানো হয়, তার মধ্যে একটি পদ্ধতি আপনাদের কাছে আমি শেয়ার করব, যেটাকে বলা হয় বৈদিক জ্যোতিষীতে ভাবতু ভাবে। বহু প্রতিষ্ঠানে আমি দেখেছিলাম যে তারা আমাদেরকে শেখান যে সপ্তমপতি ষষ্ঠে বসে আছে, মানে সে সপ্তম থেকে কাউন্টিং করলে তার দ্বাদশে বসে আছে। সেই সপ্তমপতি ষষ্ঠে বসে আছে এই কথাটার উপর ভিত্তি করেই দেখা যাচ্ছে বহু জায়গায় প্রেডিকশন হয়ে যাচ্ছে যে তার বিবাহিত জীবনে কিন্তু খুব একটা সুখময় জীবন হবে না। তার জীবনে, বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং এবং একটা দূরত্ব থেকে যাবে দুজনের, স্বামী স্ত্রী। এটার কিন্তু প্রবণতা আছে বা থাকবে, এরকম একটা কথা প্রেডিকশন দেখা যায়। কিন্তু এই দিব্যজ্ঞান ইনস্টিটিউটে আসার পর অমিত স্যারের হাত ধরে যখন আমি স্টেপ বাই স্টেপ শিখতে লাগলাম, এখান থেকে একটা জিনিস উন্মোচিত হলো যে শুধুমাত্র সপ্তমপতি দ্বাদশে বসলেই এটা কখনোই প্রেডিকশন দেওয়া উচিত নয় কোনো মানুষকে, যেটা আপনার বিবাহ জীবনের সমস্যা। যে কোনো ইভেন্ট ঘটতে গেলে সেই ইভেন্টের জন্য প্রপার একটা হাউসের প্রয়োজন হয়, প্রপার একটা প্ল্যানেটের প্রয়োজন হয়, প্রপার একটা স্টার লর্ডের প্রয়োজন হয়। যতক্ষণ না পর্যন্ত সপ্তমপতি 6th হাউস, 12th হাউস এন্ড 8th হাউস এই তিনটে হাউসকে কানেক্ট করছে এবং বিবাহ কারক গ্রহ, সেই কারক গ্রহ এবং ঝগড়া বা অশান্তির একটা যে কারক গ্রহ আছে সেই কারক গ্রহকে কানেক্ট না করছে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা কিন্তু সেই ব্যক্তির জীবনে প্রভাবিত হবে না। এটা কিন্তু আমি এখানে আসার পর শিখতে পেরেছি এবং এটা অত্যন্ত অথেন্টিক। কারণ এখানে যেহেতু যা কিছু আমরা শিখি সবকিছু প্র্যাকটিক্যাল হরোস্কোপের উপর শিখি। আজ পর্যন্ত বহু ইনস্টিটিউটে, বহু জায়গা থেকে আপনারাও অনেকে শিখে এসেছেন, স্বাভাবিক। কিন্তু আমাদের সবার মধ্যে একটা খিদে আছে। কি খিদে? জানবার। তখন একটা জিনিস আমি যেটা ফিল করতে পেরেছি, যে স্বপ্ন দেখে সেই সাফল্যতা পায়। আজকে এই আমাদের যে দুনিয়াটা আপনারা দেখছেন এত রঙিন, এত সুন্দর, কেন এত সুন্দর? এটা নিশ্চয়ই কারো না কারোর একটা স্বপ্ন। আজকে কলকাতা শহরটায় আপনারা দেখছি ট্রাম আছে, বাস আছে, সমস্ত কিছু রয়েছে। তো এটাও কোনো একটা ব্যক্তি বিশেষের স্বপ্ন ছিল যে কলকাতাটা এইরকম হবে। তাই স্বপ্ন দেখবেন তবে সেটা সাফল্য পাবে, তবে এটা ঘুমিয়ে ঘুমিয়ে নয়, নিজের কর্মের মধ্যে স্বপ্ন দেখতে হবে, তবেই কিন্তু সাফল্যতাটা আসবে।
তাই আমি একটা জিনিস এখানে বলবো, যে এখানে যে সকল বন্ধু দাদারা আমার সঙ্গে আমাদের সঙ্গে একসঙ্গে আছে, আমরা সবাই মিলে কিন্তু সবার মধ্যে সেই খিদেটা আছে, সেই স্বপ্নটা আছে। হ্যাঁ, জ্যোতিষী, যে জ্যোতিষী কথাটা কিন্তু বেদের একটা অংশ, যেটাকে বলা হয় জ্যোতিষী অর্থ, মানে জ্যোতি। যে কোনো কোনো শাস্ত্রে আমি পড়েছি বা অনুভব করেছি বা যে কোনো বিদ্যমান পণ্ডিতদের মুখে শুনেছি যে জ্যোতিষ শাস্ত্র ছাড়া নাকি বেদের কোন রকম মিনিংই বোঝা যায় না। এটা তাদের মুখে আমি শুনেছি, আমি অতটা বেদ জানি না, তাই আমি বেদের ব্যাপারে বলতে পারবো না। তবে বলা হচ্ছে বেদের চক্ষু বলা হচ্ছে, মানে চোখ। বেদের যে বেদটাকে যে চোখে দেখবো তার প্রথম অ্যাঙ্গেল হচ্ছে জ্যোতিষ। তাই জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু খুব গভীর একটা সাবজেক্ট। তাই সেখানে যতক্ষণ না স্পষ্টতা বা ক্লারিফিকেশন না আসছে, ততক্ষণ কিন্তু আমরা নিজেরাই নিজেদের মধ্যে হাবুডুবু খাই। তাই আজকে আমি এই মিটআপের মাধ্যমে আমার সকল জ্যোতিষ বন্ধু, ভাই, দাদা সবাইকে একটাই জিনিস বলবো, যে এই যে দিব্যজ্ঞান ইনস্টিটিউটে আমরা এসেছি, এটাও হয়তো পূর্ব নির্ধারিত। আজকে আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে একে অপরের হাত ধরে একে অপরের পাশাপাশি থেকে আমরা এগোবো। আর আমাদের সঙ্গে তো আমাদের শ্রদ্ধেয় অমিত ধর মহাশয় আছেন। তার দেখানো পথে আমরা নতুন করে অ্যাস্ট্রোলজিটাকে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এবং আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্ট আসে একটা বিশ্বাস নিয়ে, সেই বিশ্বাসের জায়গাটাকে বজায় রাখার চেষ্টা করব। এটাই হবে আমাদের জীবনের উদ্দেশ্য। তো যাই হোক, আজকে এই মিটআপে আমাকে বক্তৃত্ব রাখার জন্য আমার এই যে সুযোগটা করে দিয়েছে আমার সিনিয়র দাদারা, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এবং এখানে না ভেদভাব হয় না খুব, মানে বিশ্বাস করবেন না, আমি তো বলতে পারেন যে খুবই সামান্য স্বল্প জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ, আমার কোনো নলেজ নেই খুব। তাও এনারা আমাকে সুযোগ করে দিয়েছে যাতে আমি কিছু বলতে পারি বা নিজেকে একা না মনে করি, সবাইকে নিজেকে সবার মধ্যে ধরে তুলতে পারি বা নিজে সবার সঙ্গে একটা আলাপ পরিচয় করে নিতে পারি। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বা অনুরোধ করব যে আসুন না আমরা একসঙ্গে একে অন্যের হাত ধরে এগিয়ে যাই এই দিব্যজ্ঞান ইনস্টিটিউটের মাধ্যমে। তো আমি আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। এরপরে যিনি বক্তব্য রাখবেন আমাদেরই এই ইনস্টিটিউটের একজন সিনিয়র স্টুডেন্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শুনে নেব তার কিছু কথা। নমস্কার, আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্ঞান ইনস্টিটিউটের একজন অ্যাডভান্স লেভেলের ছাত্র। আর অভিজিতের সাথে আমিও আছি, আমার নাম নির্ঝর অধিকারী, আমিও দিব্যজ্ঞান ইনস্টিটিউটের একজন অ্যাডভান্স। আচ্ছা, আমি একটু ইন্টারাপশন করছি। আমি সঙ্গীতা বলছি। তো বাবানদা খুবই সুন্দর প্রেজেন্টেশন করেছে। বাবানদা বললেন একজন নগণ্য মানুষ উনি, কখনোই না। বাবানদা প্রচুর দিন থেকে প্র্যাকটিস করছেন। বাবানদা কিন্তু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, সবার জন্য বলছি। বাবানদা নিজেকে লুকিয়ে রাখতে চান, কারোর সম্মুখে নিয়ে যেতে চান না। এখন আমাদের তরফ থেকে যারা প্রেজেন্টেশন রাখছে, একজন হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আর একজন হচ্ছে আমাদেরই ইনস্টিটিউটের সিনিয়র স্টুডেন্ট নির্ঝর দা। থ্যাংক ইউ দিদি। অভিজিৎ চলো। অসংখ্য ধন্যবাদ বাবানদা এবং দেবাশিস দাকে। আপনারা আপনাদের নিজেদের কথার মাধ্যমে দিব্যজ্ঞান ইনস্টিটিউটের যে বাস্তব চিত্র তুলে ধরেছেন তা অত্যন্ত কিন্তু প্রশংসনীয়। আপনারা যে অঙ্গীকার নিয়ে দিব্যজ্ঞানের সাথে যুক্ত হয়েছেন, তাতে আশা রাখছি আপনারা আপনাদের লক্ষ্যে স্থির রেখে অনেক দূর পর্যন্ত আপনারা এগিয়ে যাবেন। এবং এইখানে জাস্ট আমি একটুখানি অ্যাড করব অভিজিতের সাথে, যে এইখানে আমরা কেউ দাদা ভাই দিদি বোন কেউ নয়, আমরা সবাই হচ্ছে গুরু ভাই আর গুরু বোন। স্যার সেটাই বলেন, স্যার যখন আমাদের গুরু আর আমরা যখন অ্যাস্ট্রো ক্লাবের মেম্বার, তো আমরা একে অপরের কিন্তু গুরু ভাই গুরু বোন। সুতরাং কেউ কুণ্ঠিত থাকবেন না। হতেই পারে আজকে আপনার সেই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়নি, ডেফিনেটলি স্যার আপনাকে সেইটা তৈরি করতে সাহায্য করবেন, আগামীকাল সেইটা তৈরিও হয়ে যাবে। সুতরাং কেউ এখানে ছোট, কেউ এখানে বড়, কেউ এখানে সিনিয়র। হ্যাঁ, সিনিয়র ডেফিনেটলি, তারা আগে এসেছে, দিব্যজ্ঞানের সাথে অনেকদিন ধরে যুক্ত, কিন্তু এখানে সবাই সমান। একদম। দেখুন, যুগের উন্নতি ঘটেছে, যুগ যত এগিয়েছে তত বেশি এটা কমপ্লিকেটেড হতে হতে গেছে। তাই যুগের সময়ে সেই সময়কার জ্যোতিষ এবং বর্তমান জ্যোতিষের মধ্যে একটা কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। গত যে
আগের যে জ্যোতিষ যে সময়ে, সেই সময়ের আমাদের যে সমাজের যে ধরন চরণ এবং যেরকম লাইফ লিড আমরা করতাম, সেই সময় সেটা ছিল অত্যাধিক সাধারণ। কিন্তু যুগের সাথে সাথে যখনই এটা কমপ্লিকেটেড হতে গেছে, ততই জ্যোতিষের যে প্রেডিকশন সেটাও কিন্তু কমপ্লিকেটেড হতে হতে গেছে। তো আজকে মূল মিট আপে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই, যে বিষয়টা আসছি তারপরে, যে দিব্যজ্ঞান ইনস্টিটিউট কেন বাকি ইনস্টিটিউটদের থেকে কেন আলাদা, কোন জায়গাটায় আলাদা। আপনাদের এই যে একটু আগে যে এই যে কথাটা বললাম না, যে যুগ যত এগিয়েছে তত বেশি কমপ্লিকেটেড হতে হতে গেছে, তো এইখানেই একটা দিব্যজ্ঞান ইনস্টিটিউটের ভূমিকা আছে। আমাদের দিব্যজ্ঞান ইনস্টিটিউটের যে মেন যে তিনটে স্তম্ভ, সেই তিনটে স্তম্ভের মধ্যে একটা হলো এখানে প্র্যাকটিক্যাল হরোস্কোপ ব্যাংক, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য উদাহরণস্বরূপ যে প্র্যাকটিক্যাল হরোস্কোপ, তা কিন্তু যথেষ্ট মাত্রায় গচ্ছিত আছে আমাদের কাছে। দ্বিতীয়ত হলো এখানে যে সিস্টেম যে ব্যবহার করা হয়, অনেক রকমের সিস্টেম আছে, ভেদিক সিস্টেম আছে, কেপি সিস্টেম আছে, কিন্তু এসবের বাইরে দিব্যজ্ঞান ইনস্টিটিউটে একটি নিজস্ব অটোনোমাস সিস্টেম আছে, যেটাকে এক কথায় বলা হয় অ্যাডভান্স পোল ইকুয়েটর হাউস ডিভিশন। এবং 3 নম্বর যে স্তম্ভ, সেটা হচ্ছে যে এখানকার প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা শব্দকে এখানে যুক্তিযুক্ত ভাবে এবং বিশ্লেষণাত্মক ভাবে এবং প্রুফ দেখিয়ে আপনাদেরকে কিন্তু শেখানো হয়। আর এই তিনটে জিনিসেরই কিন্তু অভাব বাকি ইনস্টিটিউটদের মধ্যে। সেই কারণে দিব্যজ্ঞান ইনস্টিটিউট কিন্তু বাকি ইনস্টিটিউটদের থেকে কিন্তু আলাদা, ঠিক এই জায়গাটাতেই আলাদা। এবার আসবো আপনাদের মেন টপিকে। আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেটা হচ্ছে গ্রহরা কি কি ভাবে ফল দিতে পারে। আমরা সকলেই জানি যে গ্রহরা কিছু কিছু মানে চরিত্র নিয়ে তারা ফল দেয়, কিন্তু কি কি চরিত্র? একটা জন্মছক দেখার সময় নির্দিষ্ট কিছু চরিত্র নিয়ে কিন্তু গ্রহরা থাকে। ঠিক আমি সেখানে এই 5টা চরিত্রকে আমি কিন্তু দেখতে পেয়েছি গ্রহদের। 1, গ্রহরা নিজেদের কারকতা অনুযায়ী ফল দেয়। 2, কোনো ভাবের অধিপতি হয়ে গ্রহরা ফল দেয়। 3, কোনো ভাববিন্দুর নক্ষত্রপতি হিসেবে, অর্থাৎ যেটা কেপি সিস্টেমে বলা হয় কাসপাল স্টার লর্ড। 4, কোনো ভাবাধিপতির নক্ষত্রপতি হয়ে। 5, কোনো ভাববিন্দুর সাবলর্ড হয়ে, অর্থাৎ কাসপাল সাবলর্ড। এই কাসপাল স্টারলর্ড আর কাসপাল সাবলর্ড এই দুটো শব্দ যারা কেপি অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত বা স্টেলার অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত, তাদের কাছে হয়তো এটা পরিচিত। আর যারা নেই, তারা আমরা এটুকু বলতে পারি যে আপনারা যে অমিত ধর মহাশয়ের কাছে যে ভর্তি হয়েছেন স্যারের কাছে, উনি কিন্তু আপনাদের কিন্তু সমস্ত কিছু A to Z সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেবেন। এরপর আসি একটি বহুল চর্চিত বিষয় বৈদিক জ্যোতিষে, সেটা হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগ। আচ্ছা অভিজিৎ, শুরু করবার আগে খালি আপনাদেরকে একটা কথাই বলে দিই যে আমরা যেহেতু এই টপিকটাকে সিলেক্ট করেছি, কেননা এটা বহুল চর্চিত। আপনারা যারা জ্যোতিষের সাথে যুক্ত ডেফিনেটলি অনেক লোকই আছেন যারা আগে প্র্যাকটিস করেছেন বা আগে পড়াশোনা করেছেন এই ব্যাপারটা নিয়ে, তো আপনাদের কাছে এই জিনিসটা জলভাত। কিন্তু আমাদের দেখানোর যে মূল বক্তব্য সেটা হচ্ছে কোনোভাবেই এই বৈদিক পঞ্চমহাপুরুষ যোগকে ছোট করা বা খাটো করা নয়। আমাদের দেখানোর উদ্দেশ্য এখানে একটাই জিনিস, যে একটা মানুষের ছকে যদি আমরা এই পঞ্চমহাপুরুষ যোগের কোনো একটা যোগ বা একাধিক যোগ দেখতে পাই, তাহলেই যাতে আমরা কোনো কনক্লুশনে যাতে না পৌঁছে যাই। যেটা আপনারা দিব্যজ্ঞানে থাকার দরুন, অ্যাস্ট্রো ক্লাবে থাকার দরুন অচিরেই বুঝতে পারবেন যে এখানে ছকটাকে রীতিমতো ডোমের মতন কাটাছেঁড়া করা হয়। তো যতক্ষণ না ছকটাকে পুরো বিশ্লেষণ করছেন, কাটাছেঁড়া করছেন, তো একটা মানে সামান্য যোগ, একটা ধরুন
কথার কথা বলছি, যে একটা কালসর্প দোষ বা যে কোনো একটা দোষ, এই রকম জিনিস দেখে যদি আপনি বলে দেন যে তার সারা জীবন সব খারাপ হবে, সেইটা কিন্তু আপনার পূর্ণাঙ্গ বিচার হলো না, আপনি একজন পূর্ণাঙ্গ অ্যাস্ট্রোলজার হয়ে পরিণত হলেন না। তো এইখানে এই টপিকটা সিলেক্ট করার মূল উদ্দেশ্যটা সেটাই আমাদের, যে পঞ্চ মহাপুরুষ যোগ আমরা দেখব একের পর এক 5টা যোগ, এবং দেখব যে সেই 5টা যোগ থাকা সত্ত্বেও আমরা যদি হরোস্কোপের একটু ভেতরে ঢুকি, দেখবো কোনোটাই কারোর সাথে মিলছে না। এবার অভিজিৎ তুমি বলো। তো আপনারা আশা করি জানেন পঞ্চ মহাপুরুষ যোগ কি বলে, না হলে আমরা পরবর্তী স্লাইডে যখন যাব তো আপনারা বুঝতে পেরে যাবেন যে এটা নিয়ে আমরা কথা বলছি। পঞ্চ মহাপুরুষ যোগে যে প্রথম যে যোগটা সেটা হচ্ছে রুচক যোগ। এই রুচক যোগ তৈরি হয় যদি লগ্ন সাপেক্ষে লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমে যদি মঙ্গল স্বক্ষেত্র কিংবা উচ্চস্থ হয়ে যদি অবস্থান করে, তখন তাকে রুচক যোগ বলা হয়। এই রুচক যোগের ফলে জাতক বলশালী, পরাক্রমী, সাহসী, প্রবল মানসিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, এই রুচক যোগের মেন নায়ক হচ্ছে মঙ্গল, তাই আমরা ডান দিকে একটা এক্সাম্পল চার্ট দেখিয়েছি, আর বাঁ দিকে দেখানো হয়েছে যে মঙ্গলের স্বক্ষেত্র অথবা উচ্চস্থ অবস্থান। তো মঙ্গল আমরা জানি যে স্বক্ষেত্র অবস্থানগুলো আমরা হলুদ দিয়ে দেখিয়েছি। তো মঙ্গল যেহেতু স্বক্ষেত্র আপনার মেষ এবং বৃশ্চিক রাশিতে, তো এই দুটো হলুদ দিয়ে মার্ক করা আছে। আর মঙ্গল উচ্চস্থ হয় মকরে গিয়ে, তো সেটা সবুজ দিয়ে মার্ক করা আছে। এবার ডিফারেন্ট জায়গায় লগ্নগুলোকে ফেলা হয়েছে। কোনো জায়গা থেকে মঙ্গলটা লগ্ন থেকে চতুর্থে আছে, কোনো জায়গা থেকে মঙ্গলটা লগ্নে আছে, কোনো জায়গায় লগ্ন থেকে সপ্তমে আছে। তো এবার যদি ওই থিওরিটা নিয়ে আমরা ডান দিকের এক্সাম্পল চারটাকে দেখি, এখানে মকর রাশিতে মঙ্গল বসে আছে সপ্তম ভাবে, তার মানে লগ্ন থেকে প্রথম লগ্নস্থ অথবা চতুর্থস্থ অথবা সপ্তম অথবা দশম এই পজিশন, এবং মঙ্গলের স্বক্ষেত্র অথবা উচ্চস্থ পজিশন, দুটোই কিন্তু এইখানে স্যাটিসফাই হয়েছে এই চারটি। তার মানে বলা যেতে পারে যে এটা রুচক যোগ। কিন্তু যেহেতু আপনারা বলুন যে মঙ্গলের তো আরো অনেক কারকতা আছে, তো রুচক যোগ দেখেই যদি আমি দেখে লোকটাকে বলে দিই যে এটা একজন বলশালী লোক, তিনি পরাক্রমী লোক, তিনি সাহসী, প্রবল মানসিক ক্ষমতা সম্পন্ন, তো সেইটা ঠিক হবে না। তো আসুন দেখি ডান দিকের চারটা কি বলছে। তো এইখানে যদি দেখেন, তো এখানে সপ্তমস্ত হয়ে আছে মঙ্গল। তো প্রথমতই আপনাদের মনে ধারণা আসবে যে এটা মাঙ্গলিকের চার্ট। তো এগুলো আমরা পরে আসছি, এগুলো নিয়ে এখন কথা বলার সময় না। তো সপ্তমস্ত মঙ্গল এখানে শুক্রযুক্ত হয়ে আছে। আর এই যে দুদিকে তীরটা আছে, যারা ধরুন বেসিক করছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, তাও বলে দিই যে এখানে মঙ্গল আছে চন্দ্রের নক্ষত্র। তো এইটা কিন্তু কোনো দৃষ্টি বিনিময় নয়, এটা মঙ্গল চন্দ্রের নক্ষত্রে আছে বলে মঙ্গলটাকে চন্দ্রের সাথে আমরা পিন করে দিচ্ছি। এইবার দেখুন, মঙ্গল চন্দ্রের নক্ষত্রে থাকা এবং চন্দ্র যেহেতু রাহু যুক্ত, এবার চন্দ্র রাহু তার সপ্তম দৃষ্টিটা দিয়েছে রবি এবং কেতুর ওপর, যারা কিন্তু পঞ্চমে বসে আছে। এবং ভালো করে যদি দেখেন, তো এইখানে আর একটা কম্বিনেশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে বুধ, যে রেট্রোগ্রেড বুধ, সে আছে কিন্তু কেতুর নক্ষত্রে, এবং সেই বুধ আছে হচ্ছে জুপিটারের সঙ্গে, যে জুপিটার এখানে ষষ্ঠপতি। তাহলে আমরা শুরু করলাম সপ্তম এবং মঙ্গল দিয়ে, এবং আমরা এসে দাঁড়ালাম হচ্ছে ষষ্ঠের। সুতরাং আমাদের এখানে যে কম্বিনেশনটা হলো সেটা হচ্ছে 7-6 মঙ্গল, যেটা কিনা একটা দাম্পত্য অশান্তিকে নির্দেশ করে। তো সেই রুচক যোগ তৈরি হলো। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, আমরা কিন্তু এই চার্ট থেকে আবার বুঝতেও পারলাম যে এইখানে যে জাতক আছে সে কিন্তু একজন দাম্পত্য অশান্তির শিকার। এরপর আসি যে যোগটা, সেটার নাম হচ্ছে হংস যোগ। এই হংস যোগ লগ্ন সাপেক্ষে যদি 1, 4, 7, 10 অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমে যদি বৃহস্পতি স্বক্ষেত্র কিংবা উচ্চস্থ হয়ে অবস্থান করে, তখন তাকে হংস যোগ বলা হয়। এই যোগের ফল হিসেবে ব্যক্তি ধার্মিক প্রকৃতির হয়ে থাকে, সুখ সমৃদ্ধি লাভ করে, সম্পত্তি এবং জ্ঞানের অধিকারী হয়।
এইবারে একটা মানুষের সুখ সমৃদ্ধি কি থেকে আসে? নানা কারণ থেকে আসে। সে তার জীবনে সাফল্য পেলে সে সুখী নিজেকে মনে করে, সমৃদ্ধি নিজেকে মনে করে। তার পরিবার যদি কমপ্লিট হয় সেখান থেকেও সে সুখ সমৃদ্ধি পায়। এবার দেখা যাক এই ডান দিকের এক্সাম্পল চারটা কি বলছে। তো সেম প্রসেসে বৃহস্পতি সক্ষেত্র এবং উচ্চস্থ স্থান দুটো দেখানো হয়েছে এখানে। এবং আপনারা যদি ডান দিকের এক্সাম্পল চারটা দেখেন তাহলে দেখবেন এখানে লগ্নে বৃহস্পতি, রবি এবং বুধ যুক্ত হয়ে বসে আছে। তো এটা একদম হংসযোগের চার্ট। এইবার দেখা যাক যে আসল জিনিসটা কি হচ্ছে। এইখানে দেখুন অষ্টম ভাবের নক্ষত্রপতি। তো যেটা অভিজিৎ আগেই বললো যে একটা গ্রহ 5 ভাবে ফল দেয়। তো এখানে রাহু হচ্ছে অষ্টম ভাবের নক্ষত্রপতি। সেই অষ্টম ভাবের নক্ষত্রপতি রাহু পঞ্চমে বসে আছে, তার মানে পঞ্চমস্ত হয়ে আছে। এবার এই পঞ্চমস্ত রাহুর পঞ্চম দৃষ্টিটা গিয়ে পড়েছে জুপিটারের বা বৃহস্পতির ওপর, যে বৃহস্পতি লগ্নে আছে। এবং এইখানে যদি দেখেন দ্বিতীয়স্থ শনি, তার কিন্তু সপ্তম দৃষ্টিটা পড়েছে আবার অষ্টমস্ত মঙ্গলের ওপর। এবং এখানে মঙ্গলটা রেট্রোগ্রেড, আর মানে হচ্ছে রেট্রোগ্রেড, তার মানে মঙ্গলের দৃষ্টিটা বক্র। তো এইটা আপনারা যারা বেসিকে আছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তো যখন আমরা একটা গ্রহকে বক্রী বলি তখন তার কিন্তু সব খারাপ হয়ে যায় না, এই জিনিসটা মাথা থেকে ফেলে দেবেন। বক্রী হলে তার দৃষ্টির ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়। তো রাহু কেতু সদা বক্রী, তাই তাদের কাউন্ট করা হয় ক্লকওয়াইজ, বাদবাকি গ্রহদের অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু বাদবাকি গ্রহদের মধ্যে কেউ যদি বক্রী হয়ে যায় তাহলে তাদেরটাও রাহু কেতুর মতনই ক্লকওয়াইজ কাউন্ট করা হবে। তো এইবারে জিনিসটা হলো কি, শনি দৃষ্টিটা এসে মঙ্গলের ওপর পড়লো, মানে শনি মঙ্গলের সাথে মিক্স হলো। হওয়ার পর মঙ্গল যখন তার অষ্টম দৃষ্টিটা ওই জুপিটারের ওপর দিল, অটোমেটিক্যালি জুপিটার 5 এবং 8 এইটা রাহু থ্রু দিয়ে পেয়ে আছে, প্লাস আর একটা 8 পেলো মঙ্গল থেকে। এবং শনিটা যেহেতু মঙ্গলকে ভায়া করে আবার জুপিটার অব্দি চলে গেল, তো তার মানে এটা হচ্ছে নিঃসন্তানের ছক, যেটার রুলিং হচ্ছে 5, 8 জুপিটার স্যাটার্ন। এটা আপনারা পরে পড়বেন। তো যেহেতু কারক গ্রহ এখানে হচ্ছে জুপিটার, তো এটা হংসযোগ থাকা সত্ত্বেও এখানে কি সুখ সমৃদ্ধি এলো? একটা নিঃসন্তান জাতক যার কোনোদিন সন্তান হবে না, তো নিশ্চয়ই হংসযোগ সেই জিনিসটা প্রমিস করলো না। এর পরের যে পঞ্চম মহাপুরুষ যোগের যে যোগটা, সেটা হলো মালব্য যোগ। মালব্য যোগ হয় যদি লগ্ন সাপেক্ষে লগ্ন, চতুর্থ, সপ্তম ও দশমে শুক্র যদি স্বক্ষেত্র এবং উচ্চস্থ হয়ে অবস্থান করে, তখন তাকে মালব্য যোগ বলা হয়। এই যোগের ফলে ব্যক্তি আকর্ষণীয় হয়, সমৃদ্ধশালী জীবন লাভ করে এবং এই যোগের ব্যক্তিরা সিনেমা জগতে নাচ, গান ও কলাবিদ্যায় বিশেষ পারদর্শিতা লাভ করে থাকে। তো মালব্য যোগ আকর্ষণীয় ব্যক্তি, দেখা যাক এই ডান দিকের চার্ট আমাদের কি বলছে। 168 নম্বর চার্ট। এইখানে আমাদের নায়ক হচ্ছে শুক্র, সে লগ্নস্থ হয়ে বসে আছে এবং এই লগ্নটা মীন লগ্ন, যেখানে শুক্র নিজে উচ্চস্থ। তো আমাদের এখানে মালব্য যোগ ফরমেশন তৈরি হয়েছে। এবার লগ্নস্থ যে শুক্র, সে আছে হচ্ছে রবি যুক্ত, আর এই রবিটা হচ্ছে সপ্তম ভাবের নক্ষত্র। তার মানে এইখান থেকে একটা সপ্তম ভাবকে সে কানেক্ট করতে পেরেছে। এবার যদি আমরা দেখি, শুক্র আছে নিজে বুধের নক্ষত্রে এবং এই বুধ নিজে সপ্তমপতি, তার মানে আবার বোল্ড একটা কানেকশন তৈরি হয়েছে সপ্তম ভাবের সাথে, দুভাবে হয়েছে। এইবার আমরা যদি দেখি এখানে পঞ্চমপতি চন্দ্র, তার দৃষ্টিটা গিয়ে পড়েছে মঙ্গলের ওপর। আবার রাহুর পঞ্চম দৃষ্টিটা গিয়েও পড়েছে মঙ্গলের ওপর। তার মানে এখানে পঞ্চম ভাব মিক্স হয়েছে মঙ্গলের মধ্যে, রাহু মিক্স হয়েছে মঙ্গলের মধ্যে। এবার মঙ্গল তার যেই চতুর্থ দৃষ্টিটা এই শুক্রের ওপর দিল, তো এই রুলিংটা যেটা ফর্ম করলো, আমি সেটা পরে বলছি কিসের রুলিং, সেইটা হচ্ছে একটা পরকীয়ায় লিপ্ত হয়ে থাকার রুলিং। এই রুলিং গুলো আপনাদেরকে বললে এখনই মাথার উপর থেকে বেরিয়ে যাবে, তাই জন্য বলছি না। বাট মালব্য যোগ থাকা সত্ত্বেও এই জাতকের পরকীয়ার একটা প্রমিস তার চার্ট থেকে কিছু পাওয়া গেল।
আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে মঙ্গল নিজে হচ্ছে অষ্টম ভাবের নক্ষত্রপতি এবং মঙ্গল আছে কেতুর নক্ষত্রে। তো তার জন্য যেটা হয়েছে যে যেহেতু পরকীয়া নর্মাল ভাবে আমরা এটাকে একটা নর্মাল প্রসেস ভাবি না, এটার মধ্যে একটা অপরাধ প্রবণতা কাজ করে, তাই এখানে একটা হালকা আর্টের ফ্লেভারও থাকে। এর পরবর্তী যে যোগ, সেই যোগটি হলো শশ যোগ। এই শশ যোগ লগ্ন সাপেক্ষে যদি লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমে যদি শনি স্বক্ষেত্র কিংবা উচ্চস্থ হয়ে অবস্থান করে, তাহলে তখন তাকে আমরা শশ যোগ বলে থাকি। এই যোগের ফলে জাতক দীর্ঘায়ু, পরিশ্রম এবং বিশ্লেষণাত্মক এবং অনেক অনুগামী হয়। তো শনি যেহেতু কর্মের কারক, তো ডেফিনেটলি শশ যোগে জাতক এবং আয়ুরও কারক, তো জাতক দীর্ঘায়ু, পরিশ্রমী, বিশ্লেষাত্মক ব্যক্তিত্ব হবে, এটা স্বাভাবিক। এবার দেখা যাক ডান দিকের চার্টটা কি বলছে, 400 নম্বর চার্ট। তো এইখানে দেখুন শনি আছে হচ্ছে মকরে এবং জাতকের মকর লগ্ন, তার মানে লগ্নস্থ শনি, এবং শনি নিজের স্বক্ষেত্রে বসে আছে, তোমার হলুদ পজিশনে শনি। এবার দেখা যাক যে শনি কি করছে। তো লগ্নস্থ যে শনি সে আছে কিন্তু মঙ্গলের মধ্যে, আর এই মঙ্গল আছে কিন্তু অষ্টমে, তার মানে এখান থেকে শনি একটা আটের ফ্লেভারও পেয়েছে আর নিজে বসে আছে লগ্ন, তো লগ্নের ফ্লেভারও পেয়েছে। এবার শনি তার তৃতীয় দৃষ্টিটা দিয়েছে বৃহস্পতি, আর মঙ্গলেরও অষ্টম দৃষ্টিটা গিয়ে পড়েছে বৃহস্পতি, তার মানে এখানে মঙ্গল নিজেই গেছে বৃহস্পতি অবধি, আর শনি অষ্টম ভাবটা মঙ্গলের ওইখান থেকে কানেক্ট করে নিজে লগ্নটাকে নিয়ে পৌঁছেছে বৃহস্পতি। এবার বৃহস্পতি নিজে আছে হচ্ছে বুধের নক্ষত্র, এবং যে বুধ লগ্নের নক্ষত্রপতি রবি যুক্ত। ভালো করে দেখুন, লগ্নের নক্ষত্রপতি রবি, সে কিন্তু বুধ যুক্ত। এইবার অষ্টম নক্ষত্রপতি কেতু, অষ্টম ভাবে যে নক্ষত্রপতি সে হচ্ছে কেতু, সেই কেতু আছে হচ্ছে দ্বাদশে, আর তার সপ্তম দৃষ্টিটা গিয়ে পড়েছে এই পুরো কম্বিনেশনটার ওপর, মানে রবি, মার্কারি এবং ভেনাস, রাহু, এদের ওপর গিয়ে পড়েছে। কেতুরও কিন্তু দৃষ্টি হয় পরে, এটা আপনারা দেখবেন। তো এইটার জন্য যেটা হয়েছে সেটা হয়েছে এই মানুষটার একটা দুর্ঘটনায় দুটো পাই কাটা গেছে। কেন, এইটা হচ্ছে লগ্ন, অষ্টম, দ্বাদশ, শনি, মঙ্গল কানেকশন। এর পরবর্তী যে যোগ পঞ্চম মহাপুরুষ যোগে, সেটি হলো ভদ্রযোগ। ভদ্রযোগ লগ্ন সাপেক্ষে যদি লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমে বুধ যদি স্বক্ষেত্র বা উচ্চস্থ হয়ে অবস্থান করে, তখন তাকে ভদ্রযোগ বলা হয়। এই যোগের ফলে জাতক বুদ্ধিমান, প্রজ্ঞা, বিশ্লেষণক্ষম বক্তা, লেখার দক্ষতা এবং বালক স্বভাবের চেহারা যুক্ত হয়ে থাকে। এইবার এই চার্টটা একটু ব্যতিক্রম, কেন আগের যে চারটে চার্ট দেখলেন তাতে যোগগুলো ফর্ম হয়েছে, এই চার্টে যোগটা ফর্ম হয়নি। এই চার্টে যেহেতু নায়ক ভদ্রযোগের হচ্ছে বুধ, সেই বুধ নিজেই বসে আছে দ্বাদশে। তো যখন আপনারা যেহেতু একটু জানেন, তো ডেফিনেটলি জানেন যে দ্বাদশ ঘর আমাদের ব্যয় ক্ষতি নাশছে এর নির্ণায়ক করে। তো বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তো একটা মানুষের দ্বাদশে যদি বুধ বসে থাকে, তো দেখেই বলে দেওয়া যায় এ বোকা, বোকা বুদ্ধি সম্পন্ন, এর বিশেষ কিছু হবে না। দেখি চারটা কি বলছে, ভালো করে দেখুন। লগ্নের নক্ষত্রপতি চন্দ্র, সেই চন্দ্র আছে রাহুর নক্ষত্র, যে রাহু পঞ্চমস্থ। রাহুর সপ্তম দৃষ্টি গিয়ে পড়েছে শুক্রের ওপর, মানে শুক্র এবং কেতু এই কম্বিনেশনটার ওপর। এবং শনি, যে কিনা এইখানে একটা জিনিস খালি মাথায় রাখবেন শনিটা আসার আগে, যে রাহু যখন দৃষ্টিটা দিয়েছে শুক্রকে, শুক্রটা কিন্তু অ্যাকচুয়ালি একাদশ টাচ করতে পারে, শুক্রটা আছে কিন্তু দশক। তো রাহু তার সপ্তম দৃষ্টিটা দিয়েছে শুক্রের ওপর, এবং শনি এখানে আবার পঞ্চম পতি হয়ে
দৃষ্টিটা দিয়েছে শুক্র এবং কেতু, এবং দ্বাদশস্থ যে রবি সে বুধ যুক্ত হয়ে আছে, আর রবি নিজে আছে হচ্ছে শুক্রের নক্ষত্র। তো এইটা হচ্ছে একটা মেধাবী ছাত্রের ছক। তার মানে এই যে কটা আমরা ছক দেখলাম, তো প্রথম চারটে হচ্ছে যোগ তৈরি হয়েও দেখলাম যে তার ফল কিন্তু ভিন্ন হতে পারে। আর পঞ্চমটাতে দেখলাম যে খালি দ্বাদশে বুধ আছে বলেই যদি আমি একে বোকা বুদ্ধি সম্পন্ন একটা মানুষ বলে দিতাম কতটা ভুল হতো। তো এই জন্যেই এখানে চার্ট বিশ্লেষণ এতটাই জরুরি, যেটা আপনি দিব্যজ্ঞানে এসে শিখবেন। এবিসিডি থেকে স্যার আপনাদেরকে ধরে ধরে এই জিনিসগুলো শেখাবেন। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে একটু অন্য ধরনের, সেটা হলো ওয়েস্টার্ন অ্যাসপেক্ট। এই ওয়েস্টার্ন অ্যাসপেক্ট সাধারণত আমাদের বৈদিক জ্যোতিষে খুব একটা ব্যবহার হয় না। এটা সাধারণত পাশ্চাত্য জ্যোতিষ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এর ব্যবহার সব থেকে বেশি দেখা যায়। ওয়েস্টার্ন অ্যাসপেক্টের বিশেষ কিছু ভাগ আছে, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যেটা হলো সেটা হচ্ছে কনজাংশন। এখানে ডিগ্রিটা একটু ভুল আছে। কনজাংশন সাধারণত 6 ডিগ্রি থেকে আরম্ভ হয় এবং +-2 অর্থাৎ 4 ডিগ্রি থেকে 4 থেকে 8 এর মধ্যেই যেটা থাকে সেটা হচ্ছে কনজাংশন। এরপরে আসি সেটা হচ্ছে সেমিসেক্সটাইল। সেমিসেক্সটাইল হচ্ছে 30 ডিগ্রি +-2 অর্থাৎ 30 ডিগ্রির মধ্যে যখন কোনো গ্রহ একে অপরকে যখন টেক্কা দেয়, অর্থাৎ এখানে যে অ্যাসপেক্ট যেটা হয় সেটা কিন্তু দৃষ্টি না। আমরা সাধারণত দেখেছি যে দৃষ্টি যেটা হয় সেটা হচ্ছে বৈদিক জ্যোতিষ অনুযায়ী রবিচন্দ্র বুধ শুক্র এদের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি, একটি দৃষ্টি থাকে, এবং মঙ্গল শনি রাহু বৃহস্পতি এদের ক্ষেত্রে সপ্তম দৃষ্টির পাশাপাশি আরো কিছু স্পেশাল দৃষ্টি থাকে, যেমন মঙ্গলের 4-8, শনির ক্ষেত্রে 3-10, বৃহস্পতির ক্ষেত্রে 5-9, রাহুর ক্ষেত্রে 5-9-12। তো এখানে যে অ্যাস্ট্রোলজি, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যে অ্যাসপেক্ট গুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে লিস্ট, এগুলো কিন্তু প্রত্যেকটি গ্রহেরই কিন্তু দেয় একে অপরকে। তবে এটা নির্দিষ্ট কোনো গ্রহ থেকে কোনো রাশির উপরে নয়, এইগুলো হয় বিশেষ করে একটি গ্রহ থেকে আরেকটি গ্রহের মধ্যে যখন এদের দূরত্বটা এই ডিগ্রির মধ্যে চলে আসে। এখানে দেখুন মেষ রাশিতে বুধ আছে 7 ডিগ্রিতে এবং শুক্র আছে 6 ডিগ্রিতে। 0 ডিগ্রি থেকে শুরু করে আপনার 6 ডিগ্রি এবং 6 ডিগ্রি +-2 অর্থাৎ 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেটা কনজাংশন। এই ক্ষেত্রে একদমই খুব কাছাকাছি কিন্তু এরা অবস্থান করেছে, একদম 1 ডিগ্রির ব্যবধানে, তাই এটা কিন্তু কনজাংশন অ্যাসপেক্ট। একদম প্রথম ছকটা দেখুন আপনার। দ্বিতীয়ত সেটা হচ্ছে সেমিসেক্সটাইল। সেমিসেক্সটাইল যেটা আগেই বললাম 30 ডিগ্রি। তো এখানে শুক্র আছে 4 ডিগ্রিতে মকর রাশিতে এবং বুধ আছে কুম্ভ রাশিতে 2 ডিগ্রিতে। এই অনুযায়ী শুক্র বুধকে 28 ডিগ্রির ব্যবধানে কিন্তু এরা নিজেদের মধ্যে যুক্ত হয়েছে, অর্থাৎ একে অপরকে, যেহেতু আমি আগেই বলেছি 30 ডিগ্রি +-2 অর্থাৎ 28 থেকে 32 এর মধ্যে এর ব্যবধানে কিন্তু এরা যুক্ত হয়েছে, অর্থাৎ এরা একে অপরকে সেমিসেক্সটাইল অ্যাসপেক্ট দিয়েছে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে সেমি স্কয়ার অ্যাসপেক্ট, অর্থাৎ 45 ডিগ্রির ব্যবধানে। এখানে শুক্র মকর রাশিতে 4 ডিগ্রিতে অবস্থান করেছে এবং বুধ কুম্ভ রাশিতে 20 ডিগ্রিতে অবস্থান করেছে, অর্থাৎ এদের মধ্যে ডিগ্রিগত ব্যবধান হচ্ছে 46।
যেহেতু আমরা বলেছি +-2, সেহেতু সেক্ষেত্রে এখানে 43 থেকে 47 এর মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে একে অপরকে এরা যুক্ত করবে। নেক্সট আসি সেক্সটাইল অ্যাসপেক্ট। সেক্সটাইল অ্যাসপেক্ট দেয় 60 ডিগ্রি ব্যবধানে, 60 ডিগ্রি +-2। এখানে যেটা আছে সেটা হচ্ছে শুক্র মকর রাশিতে থাকা 4 ডিগ্রিতে এবং বুধ মীন রাশিতে 3 ডিগ্রিতে, অর্থাৎ দুটো গ্রহের মধ্যে যে দূরত্ব সেটা হলো 59। আমরা যেহেতু আগেই বলেছি যে 60 ডিগ্রি +-2 অর্থাৎ 58 থেকে শুরু করে 62 এর মধ্যে যেটা যদি কোনো গ্রহ একে অপরকে যুক্ত করে তাহলে সেটা হয় সেক্সটাইল অ্যাসপেক্ট। এরপরে যেটা সেটা হচ্ছে কুইন্টাইল অ্যাসপেক্ট। কুইন্টাইল অ্যাসপেক্টে 72 ডিগ্রি ব্যবধান, 72 +-2 ধরে নিই, তাহলে কত হয় 70 ডিগ্রি থেকে 74। এখানে যেটা দেখতে পাচ্ছেন শুক্র মকর রাশিতে আছে 4 ডিগ্রিতে এবং বুধ আছে মীন রাশিতে 17 ডিগ্রিতে, অর্থাৎ শুক্র আর বুধের মধ্যে যে ডিগ্রিগত পার্থক্য সেটা হলো 73, অর্থাৎ এরা একে অপরকে কুইন্টাইল অ্যাসপেক্টের মধ্যে যুক্ত করেছে। নেক্সট যেটা খুবই একটা চর্চিত একটা গ্রহ থাকে যেটা হচ্ছে মঙ্গল, যার চতুর্থ দৃষ্টি। ঠিক অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা হচ্ছে এখানে 90 ডিগ্রিতে প্রত্যেকটা গ্রহ স্কয়ার অ্যাসপেক্ট দেয়, অর্থাৎ শুক্র মকর রাশিতে থাকা 4 ডিগ্রিতে এবং মেষ রাশিতে বুধ যে 4 ডিগ্রিতে অবস্থান করেছে, শুক্র বুধকে এখানে টোটাল 90 ডিগ্রি অ্যাসপেক্টের মধ্যে বিদ্ধ করেছে, অর্থাৎ এটা এখানে স্কয়ার অ্যাসপেক্ট সংযোজনটা ঘটেছে। এরপরে যেটা সেটা হচ্ছে একটি বহুল চর্চিত যেটা আমরা দেখতে পাই বৃহস্পতি এবং রাহুর ক্ষেত্রে, যেটা পঞ্চম এবং নবম দৃষ্টি বলে থাকি। এটাই ওয়েস্টার্ন অ্যাসপেক্টে হচ্ছে 120 ডিগ্রি ট্রাইন অ্যাসপেক্ট, অর্থাৎ যখন দুটি গ্রহ রাশি চক্রের একই তত্ত্বের মধ্যে যখন অবস্থান করে যায় তখন প্রথম গ্রহটি দ্বিতীয় গ্রহকে ট্রাইন অ্যাসপেক্ট দেয়। ঠিক সেই রকমই এখানে শুক্র মকর রাশিতে 4 ডিগ্রিতে অবস্থান করেছে এবং বুধ বৃষ রাশিতে 4 ডিগ্রিতে অবস্থান করেছে। দুজনের মধ্যে ডিগ্রিগত পার্থক্য হলো 120 ডিগ্রি, অর্থাৎ এরা একে অপরকে ট্রাইন অ্যাসপেক্ট দিয়েছে। এরপর আসি যেটা হচ্ছে এর পরে যে দুটো সেই দুটো হচ্ছে 135 এবং 144। এই দৃষ্টিগুলো খুবই মাইনর দৃষ্টি বলে ধরা হয়, তাই এগুলো মানে কিরকম, এগুলো খুব একটা বেশি চাটে আপনারা কিন্তু দেখতে পাবেন না, এগুলো খুবই সূক্ষ্ম হয়। আর এই সমস্ত দৃষ্টি হওয়ার আগে আমাদের বৈদিক দৃষ্টি তার আগেই কানেক্ট করে যায়, তবে অনেক ক্ষেত্রে এগুলো ধরা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে কিন্তু ধরা হয় না যেহেতু এগুলো মাইনর কানেকশন। এখানে যেটা হয় সেটা হচ্ছে শুক্র 4 ডিগ্রিতে অবস্থান করেছে এবং বুধ কুম্ভ রাশিতে 19 ডিগ্রিতে অবস্থান করেছে, অর্থাৎ দুটো গ্রহের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 135 ডিগ্রি, অর্থাৎ এরা সেস্কুইকোয়াড্রেট অ্যাসপেক্টের মধ্যে এরা যুক্ত হয়েছে। 144 ডিগ্রি যেটা সেটা হচ্ছে বাইকুইন্টাইল অ্যাসপেক্ট। এই বাইকুইন্টাইল অ্যাসপেক্ট যেটা আছে সেটা হলো শুক্র আছে মকর রাশিতে 4 ডিগ্রি এবং বুধ আছে বৃষ রাশিতে 29 ডিগ্রিতে, অর্থাৎ এদের মধ্যে যে ডিগ্রিগত যে পার্থক্য হলো সেটা হলো 144 ডিগ্রি, অর্থাৎ এরা একে অপরকে বাইকুইন্টাইল অ্যাসপেক্টের মধ্যে যুক্ত করেছে। নেক্সট যেটা সেটা হচ্ছে 150 ডিগ্রি কুইনকাস অ্যাসপেক্ট। এখানে দেখুন আপনারা মকর রাশিতে শুক্র 4 ডিগ্রিতে আছে এবং বুধ আছে মিথুন রাশিতে 4 ডিগ্রিতে, অর্থাৎ শুক্র বুধকে 150 ডিগ্রি অ্যাসপেক্ট অর্থাৎ কুইনকাস অ্যাসপেক্টের মধ্যে যুক্ত করেছে। নেক্সট যেটা সেটা আপনারা সকলেই জানেন, প্রত্যেকটা গ্রহের যে দৃষ্টিটা কমন সেটাই ওয়েস্টার্ন অ্যাসপেক্ট হলো অপোজিশন অ্যাসপেক্ট, সমসপ্তম। অর্থাৎ এইখানে শুক্র আছে 4 ডিগ্রি মকর রাশিতে
এবং বুধ আছে 4 ডিগ্রিতে কর্কট রাশিতে। অর্থাৎ এরা একে অপরকে 180 ডিগ্রি অ্যাসপেক্ট দিয়ে দুজন দুজনের সাথে যুক্ত হয়েছে। এক্ষেত্রে বুধ ও শুক্রকে অপোজিশন অ্যাসপেক্ট দিয়েছে এবং শুক্র বুধকে অপোজিশন অ্যাসপেক্ট দিয়েছে। ঠিক এই কারণেই এটাকে অপোজিশন বলা হয়েছে। তার কারণ হচ্ছে আমি যদি তোমাকে মারি তুমিও উল্টে আমাকে মারবে, অনেকটা ঠিক এই রকম সিকোয়েন্সেই এই অ্যাসপেক্টের নাম দেওয়া হচ্ছে অপোজিশন অ্যাসপেক্ট। এরপরে যেটা দেখার বিষয় যেটা হচ্ছে, এর আগেও নির্ঝরদা যেটা বললেন যে কোনো গ্রহ যদি ডাইরেক্ট পজিশনে থাকে অর্থাৎ যদি মার্গী থাকে, তাহলে শুধুমাত্র রাহু কেতুকে বাদ দিয়ে বাকি সব গ্রহকেই আমরা অ্যান্টি ক্লকওয়াইজে বিচার বিবেচনা করে থাকি, এমনকি দৃষ্টিও তাই। কিন্তু কোন গ্রহ যদি এখানে বক্রী হয়ে যায় তাহলে কিন্তু তার দৃষ্টি কিন্তু ক্লকওয়াইজে হয়ে যায়, সেটা আমরা জানি। ঠিক সেইভাবে এই পাশ্চাত্য দৃষ্টি অনুযায়ী ঠিক যখন কোন গ্রহ ডাইরেক্ট পজিশনে বা মার্গী পজিশনে থাকে তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ক্যালকুলেট করা হয়, এবং যখন কোন গ্রহ রেট্রোগেট অথবা বক্রী পজিশনে থাকে তখন কিন্তু সেটা ক্লকওয়াইজ ক্যালকুলেট করা হয়। এখানে একদম শেষ চ্যাপ্টারতে দেখুন আমি এখানে স্কয়ার অ্যাসপেক্ট দিয়ে দুটো উদাহরণ দিয়েছি। আপনারা যেটা ব্লু কালিতে দেখছেন সেটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ শুক্র নীল কালিতে লেখা শুক্রটা এটা মার্গী আছে, তার জন্য শুক্র এখানে 90 ডিগ্রি অ্যাসপেক্ট দিয়ে বুধকে বিদ্ধ করছে অর্থাৎ যুক্ত হচ্ছে। কিন্তু এই শুক্রই যদি বক্রী অবস্থায় থাকে বা রেট্রোগেট পজিশনে থাকে তখনই তুলা রাশিতে থাকা শনিকে এ কিন্তু ঘুরিয়ে অ্যাসপেক্ট দেবে, অর্থাৎ তখন শনিও স্কয়ার অ্যাসপেক্ট দেবে শুক্রের উপর, শুক্র বক্রী অবস্থায় স্কয়ার অ্যাসপেক্ট দেবে শনির উপর। তবে পরিশেষে বলতে পারি যে আমাদের যে জ্যোতিষ বিচার, সেই বিচারের সময় কিন্তু আমাদের প্রত্যেকটা দৃষ্টিকে আমাদের দেখতে হবে। যেমন আমাদের বৈদিক দৃষ্টি দেখতে হবে, ঠিক সেই রকম অনুযায়ী আমাদের ওয়েস্টার্ন অ্যাসপেক্টকেও দেখতে হবে। কারণ যখন আমরা প্রত্যেকটা কাজ, যেহেতু আমরা ডিভিশনাল চার্টের উপর কোনোভাবে নির্ভরশীল নয়, শুধুমাত্র D1 চার্টে, সেহেতু D1 চার্টকে পোস্টমর্টেম করতে গেলে আপনাকে কিন্তু বৈদিক অ্যাসপেক্ট এবং ওয়েস্টার্ন অ্যাসপেক্ট দুটোকেই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তবেই গিয়ে আমরা এক একটা জন্মছককে পুরো মাইক্রোস্কোপের নিচে ফেলে তারপর সেটা বিশ্লেষণ করার ক্ষমতা রাখতে পারবে। এরপর আমাদের বিশেষ সম্মানীয় দিদি সঙ্গীতা দি, যিনি দিব্যজ্ঞান ইনস্টিটিউটে একজন প্রাক্তন স্টুডেন্ট, তিনি আমাদেরকে কিছু যোগ নিয়ে কথা বলবেন। তাহলে আসুন আমরা দেখে নিই দিদি আমাদের সামনে কি বক্তব্যটা রাখছেন। নমস্কার, আমি সঙ্গীতা ওঝা। আমি দিব্যজ্ঞান ইনস্টিটিউটের মোস্ট সিনিয়র স্টুডেন্ট, অর্থাৎ আমারটাই প্রথম ব্যাচ ছিল যখন স্যার টিচিং স্টার্ট করেন। আমি সব থেকে পুরনো স্টুডেন্ট। একটু আগেই আমাদের ইনস্টিটিউটের যে জুনিয়র গুরু ভাই বা দাদারা যোগগুলো বিশ্লেষণ করলেন বা ব্যাখ্যা দিলেন, সেগুলো বলার কিন্তু একটাই অর্থ, যে কোনো যোগ দেখে ফলাদেশ বা প্রেডিকশনের দিকে দৌড়ে না গিয়ে বাস্তবিক জন্ম ছকে যোগটি উপস্থিত থাকা সত্ত্বেও পজিটিভ কিংবা নেগেটিভ যে ঘটনাই ঘটছে না কেন সেই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিয়ে বা একটু তলিয়ে দেখার কিন্তু সময় এখন এসেছে। একদমই ঝোঁকের মাথায় কোনো প্রেডিকশন করা যাবে না। আমার মূল বিষয় আসার আগে আমি একটু সংক্ষেপে আমার অভিজ্ঞতা শেয়ার করব। বহুদিন যাবত এই ইনস্টিটিউটের সঙ্গে যেহেতু যুক্ত আছি, সেই কারণে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যে ধারার শিক্ষা পদ্ধতি আমাদের ইনস্টিটিউটে আমাদের কর্ণধার অমিতদার আমাদেরকে প্রদান করে থাকেন, তা কিন্তু ভূভারতে কোথাও প্রদান করা হয় না। কেননা যেদিন থেকে আপনারা প্র্যাকটিস করতে শুরু করবেন সেদিন থেকে ক্লায়েন্ট কিন্তু আপনার কোনো রকম কোনো সার্টিফিকেট, কোনো ডিগ্রি বা কটা মেডেল এগুলো কোনোটাই দেখবে না, শুধু দেখবে প্রেডিকশন। যেহেতু আমাদের ইনস্টিটিউটে দিব্যজ্ঞানে জন্ম ছক ভিত্তিক পড়ানো এটা একটা স্টাইল হয়ে গেছে,
যার ফলে যতই নতুন জন্মছক আসুক না কেন, আপনার ব্রেন প্র্যাকটিক্যাল হরোস্কোপ দেখার যে অভিজ্ঞতা আগে থেকেই পেয়ে আছে, তার ফলে কিন্তু গ্রামাটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিকশন, একদমই ঠিকঠাক একটা প্রেডিকশন আপনারা কিন্তু ক্লায়েন্টকে করতে পারবেন। যদি বলি এখানে অন্য কোনো ইনস্টিটিউটের কথা, সেখানে কিন্তু পুঁথির কচকচানি আছে, যা আপনাকে প্রেডিকশনে সাহায্য করা তো দূরের কথা, উল্টে ওই জ্যোতিষীর সিটে বসে কি ফলাদেশ বলবো আর কি বলবো না এটা ভাবতেই একদম কাল ঘাম ছুটিয়ে ছাড়বে। সর্বোপরি একটা অকপট স্বীকারোক্তি আমি করছি, আমি জ্যোতিষী বহু বছর আগেই হয়েছি, কিন্তু সফল জ্যোতিষী হতে পেরেছি আমাদের দিব্যজ্ঞান ইনস্টিটিউটে অমিতদার ছত্রছায়া এসে। তাই প্রত্যেককে বলবো, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমার মতো আপনারাও একটা সময় সফল জ্যোতিষী হয়ে উঠতে পারবেন আমাদের এই দিব্যজ্ঞানের হাত ধরে। আজকে আমি একটি এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা ইনস্টিটিউটে কম পড়ানো হয়, কিন্তু যখন প্র্যাকটিস করতে বসবেন তখন আপনার মাথায় বেশি ঘুরবে। সেটা হলো দারিদ্র দোষ, অর্থাৎ চটজলদি ক্লায়েন্টের পকেট থেকে কি করে টাকা বার করতে হয় এবং কিভাবে একজন অসৎ জ্যোতিষী ক্লায়েন্টদেরকে ঠকিয়ে দোষ খণ্ডনের নামে টাকা পয়সা আদায় করে থাকে, তার একটা জলজ্যান্ত উদাহরণ হলো দারিদ্র দোষ। এই দারিদ্র দোষ আমি জানি না কজন কটা ইনস্টিটিউটে পড়েছে, কিন্তু দেখবেন যে কোনো জ্যোতিষীর কাছে যদি আপনি ক্লায়েন্ট হয়ে যান, দারিদ্র দোষ যদি কোনো হরোস্কোপে থেকে যায়, সে কিন্তু তার প্যাডের ওপর খচখচ করে এই দারিদ্র দোষ কথাটা লিখবে। তো দারিদ্র দোষের প্রসঙ্গে যেটা আমি বলবো প্রথমেই, সেটা হলো দারিদ্র দোষের সংজ্ঞাটা কি। আমরা প্রত্যেকেই এখানে কম বেশি যেহেতু অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট, হয়তো ইউটিউব বা এফবি বা এর আগে টিভিতে কোথাও না কোথাও দারিদ্র দোষের কথা শুনেইছি। এই সংজ্ঞাটা যেটা সাধারণত আমাদের পূর্ব ভারতে যেটা চালু রয়েছে, সেটা হলো রবি শুক্র যদি একই ঘরে অবস্থান করে তাহলে নাকি দারিদ্র দোষ দেখা যায়। এবং বিভিন্ন অমাবস্যা, পূর্ণিমা, কৌশিকী অমাবস্যা, নানান রকম তিথিতে দেখবেন লোকে দৌড়ে তারাপীঠ যায় এই দোষ খণ্ডনের জন্য। এরকম বিষয়ের ঘটনাও কিন্তু আপনারা প্রত্যেকেই দেখেছেন। একটু যদি এই বিষয়টাকে ভেঙে চুরে আর একটু ডিটেলসে বলি, তাহলে কিছু ক্ষেত্রে বলা যায় রবি যে ঘরটিতে বসে আছে সেই ঘরের রবির ডিগ্রি থেকে 6 ডিগ্রি 20 মিনিটের মধ্যে, অর্থাৎ আগেও হতে পারে প্লাস মাইনাসে, আগেও হতে পারে পরেও হতে পারে, 6 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি শুক্র বসে থাকে তাহলে নাকি একটি সক্রিয় দারিদ্র দোষ সৃষ্টি হয়। আবার কোথাও কোথাও শোনা যায় শুক্রের ডিগ্রি যদি কম থাকে, রবির ডিগ্রি যদি বেশি হয়, তাহলে নাকি ফলটা একটু বেশি খারাপ হয়, অর্থাৎ প্রবল দারিদ্র যোগ হয়। আবার কোথাও কোথাও শোনা যায় রবির ডিগ্রি যদি কম থাকে, শুক্রের ডিগ্রি যদি একটু বেশি থাকে, তাহলে নাকি তুলনামূলকভাবে ভালো। এটা তো গেল দারিদ্র দোষ কি। এছাড়াও দু একজন মানুষ বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্টেটে নয়, বাইরের স্টেটগুলোতে দারিদ্র দোষের কিছু ব্যাখ্যা আরো আছে। যেমন দ্বিতীয় পতি এবং একাদশ পতি, এরা যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ইত্যাদি স্থানে বসে পীড়িত হয় তাহলেও নাকি দারিদ্র দোষ হয়। এটা আমি কোথাও কোথাও শুনি। তো আমাদের ইস্ট ইন্ডিয়াতে মেইনলি যেটা চালু আছে সেটা হলো রবি শুক্রের দারিদ্র দোষ। তো ফলাফলটা কি কম বেশি আমরা প্রত্যেকেই জানি। ফলাফলটা যেটা সেটা হলো হয় অর্থ থাকবে না, যদি বা অর্থ আসে সেটা জলের মতো বেরিয়ে যাবে, অথবা আজীবন একটা অর্থনৈতিক কষ্ট সেই জাতক বা জাতিকা ভোগ করবে যার জন্মছকে দারিদ্র দোষ আছে। এটা তো গেল প্রথম স্তরের ফলাদেশ, অর্থাৎ সাধারণত এই ফলাদেশটা করে থাকে। কিন্তু পাছে যদি ক্লায়েন্ট হঠাৎ করে বড়লোক বেরিয়ে যায়, তখনই জ্যোতিষীরা এই ব্যাপারটাকে ঘুরিয়ে একটু অন্যরকম অপব্যাখ্যা দিয়ে থাকেন, সেটা নিয়েও আমি একটু বলবো। সেই অপব্যাখ্যাটা হলো অর্থনৈতিক দারিদ্রতা হয়তো দেখা গেল না, অর্থনৈতিক ভাবে হয়তো জাতক খুবই সমৃদ্ধশালী, কিন্তু তার জীবনে দুঃখ দুর্দশা হিসেবে সন্তানহীনতা, শিক্ষা অসম্পূর্ণ, বৈবাহিক অশান্তি, মামলা মোকদ্দমা, পিতৃমাতৃহীনতা, সর্বোপরি ডিপ্রেশন, এগুলোও আসতে পারে শুধুমাত্র দারিদ্র দোষের প্রভাবে। অর্থাৎ জীবনের যে কোনো আঙ্গিকে থাবা বসাতে পারে আমাদের এই দারিদ্র দোষ।
এমন কোনো আঙ্গিক নাই যেখানে রবি শুক্র প্রভাব ফেলতে পারছে না। এটা হলো ফলাদেশ। এবার আমরা যেহেতু দিব্যজ্ঞান ইনস্টিটিউটে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমরা দেখব এই দারিদ্র দোষ সত্যি বা মিথ্যা সেটা যুক্তি সহকারে আদৌ কি হচ্ছে নাকি হচ্ছে না। প্রথম যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটি হলো সচিন তেন্ডুলকর জি। আমি চারজন বিখ্যাত ব্যক্তির জন্মছক প্রেজেন্ট করব। তার মধ্যে প্রথম হলো সচিন তেন্ডুলকরের হরোস্কোপ। সবাই একটু স্ক্রিনের দিকে তাকাবেন। সচিন তেন্ডুলকরের জন্মছকে দেখুন নবম ভাবের ওপর কিন্তু রবি শুক্র একই রাশিতে বসে রয়েছে। মেষ লগ্নের হরোস্কোপ, মেষ লগ্নের নবম ভাবে অর্থাৎ সিংহ লগ্ন হরোস্কোপ, মেষ রাশিতে রবি শুক্র বসে রয়েছে। রবি শুক্র নবম ভাবের ওপর বসে রয়েছে এবং এদের ডিগ্রিগত দূরত্ব 4 ডিগ্রি, অর্থাৎ রবি আছে 10 ডিগ্রিতে এবং শুক্র আছে 14 ডিগ্রিতে। তাহলে বলাই যেতে পারে দারিদ্র দোষ ঘটেছে। এটা হলো প্রথম হরোস্কোপ। দ্বিতীয় হরোস্কোপ মুকেশ আম্বানি, ওনার বৃশ্চিক লগ্নের হরোস্কোপ। বৃশ্চিক লগ্নের ষষ্ঠ ভাবের ওপর রবি এবং শুক্র দারিদ্র দোষ ঘটিয়েছে একই ঘরে বসে থেকে। এক্ষেত্রে দেখার মতো বিষয় হলো রবিটি কিন্তু রয়েছে 6 ডিগ্রিতে এবং শুক্র রয়েছে 7 ডিগ্রিতে, অর্থাৎ ডিগ্রিগত দূরত্ব দুটো গ্রহের মধ্যে মাত্র 1 ডিগ্রি। বলাই যেতে পারে প্রবল দারিদ্র দোষ ঘটেছে মুকেশ আম্বানির হরোস্কোপে। আচ্ছা, উদাহরণস্বরূপ তৃতীয় হরোস্কোপ দেখাবো আমি, সেটি হলো রতন টাটাজি। রতন টাটাজির হরোস্কোপে দেখা যাচ্ছে লগ্ন ভাবের ওপর ধনু লগ্নের হরোস্কোপ। ধনু লগ্নের ওপর রবি এবং শুক্র একই রাশিতে বসে আছে। ডিগ্রিগত দূরত্ব এখানে একটু বেশি, সেটা হলো 9 ডিগ্রি মতো দূরত্ব রয়েছে। রবি আছে 12 ডিগ্রিতে এবং শুক্র আছে 3 ডিগ্রিতে। কিন্তু কোথাও কোথাও যেহেতু মত রয়েছে যে একই রাশিতে বসে থাকলেও দারিদ্র দোষ ঘটে, তো বলাই যেতে পারে এই ছকটিতেও দারিদ্র দোষ ঘটেছে। এবং চতুর্থত আমি দেখাবো আমাদের বলিউড অ্যাক্ট্রেস লেট সুশান্ত সিং রাজপুতের হরোস্কোপ। সেখানে দেখুন মেষ লগ্নের হরোস্কোপ, দশম ভাবের ওপর রবি শুক্র একই ঘরে বসে আছে। ডিগ্রিগত দূরত্ব একেবারেই নেই, দুজনেই 7 ডিগ্রিতে বসে আছে, মিনিটের তফাৎ রয়েছে। রবি রয়েছে 7 ডিগ্রি 15 মিনিটে এবং শুক্র রয়েছে 7 ডিগ্রি 38 মিনিটে, মানে একেবারেই তফাৎ নেই। তাহলে এই ছকের ক্ষেত্রে প্রবল দারিদ্র দোষ ঘটেছে। সবাই একটু ভালোভাবে ভাববেন বিষয়টা। এখানে আমি আমার নিজের যে কোনো ক্লায়েন্টের 4টা হরোস্কোপ দেখাতে পারতাম, তাদের কাউকে কিন্তু আপনারা চিনতে পারতেন না, তাদের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের নির্দিষ্ট কোনো ধারণা থাকতো না। 4 জন বিখ্যাত ব্যক্তির জন্মকুণ্ডলী দেখানোর উদ্দেশ্য একটাই, যাদেরকে আপনারা প্রত্যেককেই চিনতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান সম্পর্কে অবগত। এনারা কেউই কিন্তু দরিদ্র নন, উল্টে এনারা প্রত্যেকেই কোটিপতি। তাহলে সূত্রগত ভাবে এদের জন্মছকে দারিদ্র দোষ ঘটেছে, সেক্ষেত্রে ফলাফল হিসাবে এনারা দরিদ্র কেন হলেন না? এটা প্রথম প্রশ্ন উঠে আসে যে কেন দরিদ্র হলেন না। ডিগ্রিগত ভাবে প্রবল দারিদ্র দোষ থাকা সত্ত্বেও কেন এনারা দরিদ্রের লিস্টে এলেন না, এই প্রশ্ন কিন্তু বারংবার মনে আসবে। সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলে রাখি, যদি কোনো সূত্রকে মান্যতা দিতে হয়, সেক্ষেত্রে সূত্রের উপস্থিতি এমন হওয়া উচিত যা একই গোত্রীয় সমস্ত জন্মছকে ধরা পড়বে। অর্থাৎ দরিদ্র বা দারিদ্র দোষের যদি সূত্র এটাই হতো বাস্তবে, তাহলে এই সূত্র উপস্থিত থাকা এই 4 জন ব্যক্তির মধ্যে সুশান্ত সিং রাজপুত, রতন টাটাজি এবং মুকেশ আম্বানিজি এবং সচিন তেন্ডুলকরজি, সবার হরোস্কোপেই যেহেতু এই সূত্রটা বর্তমান, তারা প্রত্যেককেই কিন্তু দরিদ্র হওয়ার কথা ছিল, কিন্তু এনারা কিন্তু ধনী। তাহলে বুঝতে হবে সূত্র সর্বক্ষেত্রে কার্যকর নয়, সূত্রের যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। এবার বলবো আদৌ দারিদ্র দোষের সঠিক সূত্র কি হওয়া উচিত। এটা ছিল একটা সম্পূর্ণ মিথ। কেন মিথ সেটাই এখন তুলে ধরবো সবার সামনে। কারণ দারিদ্র দোষের যদি সূত্র আমরা না জানি, তাহলে সেটাকে ওটা কেন সূত্র নয় সেটা আমরা খণ্ডন করতে পারবো না। প্র্যাকটিক্যালি কোনো হরোস্কোপ রিডিং এ আমরা যেটা দেখে এসেছি, বা লজিক্যালি যে কোনো একটা কিছুকে সূত্রের মধ্যে ফ্রেম করতে গেলে দেখতে হয়, সেটা হলো প্রথম শর্ত কারক ভাব আর কারক গ্রহ।
দারিদ্রতা কথার অর্থ হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত হওয়া। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু দ্বিতীয় ভাব আসবে না তা কি করে হয়? দ্বিতীয় ভাব অর্থের কারক ঘর। অর্থের কারক গ্রহ বৃহস্পতি। অর্থাৎ সবাই যদি একটু মাথা খাটিয়ে দেখেন, রবি এবং শুক্রের মধ্যে কিন্তু অর্থের না কারক ভাব আছে না কারক গ্রহ আছে। আমি দারিদ্রতা নিয়ে কথা বলছি, অর্থাৎ ধনহীনতা। ধনহীনতা নিয়ে কথা বলতে গেলে আগে তো ধনের কারক গ্রহকে আসতে হবে। ধনের কারক গ্রহকে বৃহস্পতি এবং ধনের কারক ভাব হলো দ্বিতীয় ভাব। যেটা আমার কাছে নেই, অর্থাৎ যা আমি পাইনি, সেটি কোন ভাব দিয়ে থাকে? আপনারা যখন অ্যাডভান্সে পড়াশোনা করবেন প্রত্যেকেই জানতে পারবেন, বা যখন কারকতা পড়বেন ভাবের, তখনও হয়তো জানতে পারবেন, যা আমার কাছে নেই বা যেটার অভাব আমি বোধ করি, সেটা কিন্তু অষ্টম ভাব। এবং যেটার অভাব প্রতিদিন বোধ করার ফলে আমি একটা কষ্ট দুঃখের মধ্যে রয়েছি, সেটা কিন্তু গ্রহ, তার কারক গ্রহ হলো শনি। অর্থাৎ অষ্টম ভাব এলো, শনিও এলো, এর আগে দ্বিতীয় ভাব এবং বৃহস্পতি এসছে। তাহলে মোটামুটি একটা বলা যায় যে দারিদ্রতার অ্যাকচুয়ালি সূত্র হওয়া উচিত দ্বিতীয় ভাব, অষ্টম ভাব, বৃহস্পতি এবং শনি। এবার একটি বিষয় জীবনে ঘটতে গেলে বাদ বাকি আরো 7টা প্ল্যানেটকে কিন্তু সেই বিষয়টাকে সাপোর্ট করতে হয়। অর্থাৎ যার অর্থ নেই, ছোটবেলা থেকেই হয়তো অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারবে না, তার একটা ভালো বাড়ি থাকবে না, তার একটা ভালো গাড়ি থাকবে না, তার যথাসময়ে বিবাহ হবে না, হেলথও ডিস্টার্ব থাকতে পারে। অর্থাৎ বাদ বাকি আরো 7টা প্ল্যানেট, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, সবই কিন্তু ডিস্টার্বে থাকবে। সুতরাং যে কোনো একটা কিছুকে দেখে প্রেডিকশন করা একদমই দিব্যজ্ঞানের ইনস্টিটিউটের ছাত্রছাত্রী হয়ে কারোর জন্য কিন্তু উপযুক্ত হবে না। প্রসঙ্গত আমি সবশেষে যে কথাটা বলবো সেটা হলো যে, যেটা আমি বলছিলাম আগেও, জ্যোতিষীরা মার্কেটিং করতে গিয়ে আরো এক ধাপ এগিয়ে যে কথাগুলো বলে থাকেন, এটা তো গেল সত্যি অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে রয়েছে বা যাদের যাদের দারিদ্র্য দোষ রয়েছে তার হরস্কোপে কি সূত্র থাকবে। এবার কিছু জ্যোতিষী তো এটার পরেও নানান রকম কথাবার্তা তুলে থাকেন, তো তাদের জন্য কিছু একটু উদাহরণ আমি দিয়ে যাব। আরো এক ধাপ এগিয়ে যারা এই কথাগুলো বলতে যে অর্থ না থাকলেও জীবনের অন্যান্য আঙ্গিকে কোনো প্রভাব ফেলতে পারে, যেমন সন্তানহীনতা, যেমন ডিপ্রেশন, যেমন মামলা মোকদ্দমা। তো সন্তানহীনতার জন্য যারা বেসিকে আছেন তারাও বুঝতে পারবেন আস্তে আস্তে, এবং যারা অ্যাডভান্সে আছেন তারা তো জানেনই। সন্তানহীনতার জন্য সন্তানের কারক গ্রহ বৃহস্পতি, এবং হীনতা অর্থাৎ যেটা নেই বা আসতে বাধা দিচ্ছে বা আসছেই না, তার জন্য শনি আসছে। অর্থাৎ বৃহস্পতি শনি কেউ এলো না, শুধু রবি আর শুক্র একাই ঘটনা ঘটিয়ে দেবে সন্তানহীনতা? কখনোই সম্ভব না। ডিপ্রেশন, এটাও আমি শুনেছি বলতে যে রবি শুক্রের দারিদ্র দোষ থাকলে নাকি ডিপ্রেশনও হয়। তো ডিপ্রেশন কোথায় হয়? মনে হয় তো। মনের কারক গ্রহ কি? চন্দ্র। এবং ডিপ্রেশন কথার অর্থ হচ্ছে দুঃখ। কোথায় দুঃখ হচ্ছে? না মনে দুঃখ হচ্ছে। অর্থাৎ চন্দ্র তো আসবেই, শনিও আসবে, এবং দুটো কারক ভাব আসবে, সেটা নিয়ে আমি এখন আর বিস্তারিত যাচ্ছি না। তো সেই অর্থাৎ ডিপ্রেশনের ব্যাপারটাই হচ্ছে শনি চন্দ্রের ব্যাপার। সেখানেও রবি শুক্রের কোনো প্রভাব বা ছোঁয়া কিছুই নেই, এটাতেও কিন্তু তারা ডিপ্রেশন বলে চালিয়ে দিচ্ছে। মামলা মোকদ্দমা, এটাও নাকি দারিদ্র দোষের ফলে ঘটনাটা নাকি ঘটে থাকে। মামলা মোকদ্দমার কথা শুনলে প্রথমেই যারা কিছু জানে না তাদের মাথাতেও এটা এসে যাবে যে মঙ্গল এবং ষষ্ঠ ভাব দুটোই আসাটা খুব জরুরি, বাদ বাকি পরের বিষয়। সেটা ল্যান্ড ওরিয়েন্টেড মামলা হবে না ডাইভোর্স কেস হবে, নাকি কোনো একটা গাড়ি বিক্রি করতে গিয়ে, যে কোনো মামলাই হোক না কেন মঙ্গল আর ষষ্ঠ ভাব আসবে। রবি আর শুক্র কিন্তু এই বিষয়গুলোকে পারমিশন দেয় না। অর্থাৎ কারক গ্রহ কারক ভাব আসছে না, যে কোনো কিছু একটা যোগকে দেখে আমি তার প্রেডিকশন দিয়ে দিচ্ছি যে হয় অর্থনৈতিক সমস্যা হবে, যদি সেটাও ঠিক থাকে শেষমেশ গিয়ে কিছু না পেলে সন্তানহীনতা, ডিপ্রেশন, মামলা মোকদ্দমা, পিতৃমাতৃহীনতা, এগুলো কোনোটাই কিন্তু ধোপে টিকছে না আদতে। সর্বশেষ এবং একদম অন্তিম কথায় যেটা বলবো দিব্যজ্ঞানের স্টুডেন্ট হিসেবে প্রত্যেককে, কারক গ্রহ এবং কারক ভাব ছাড়া প্র্যাকটিক্যালি জন্মছকের সূত্রগুলোকে মিলিয়ে না দেখে কখনোই বিশ্বাসযোগ্যতায় আনবেন না যে সূত্রটা কার্যকর করছে। একাধিক চার্টের উপর যদি সূত্র কার্যকর হয় তবেই সেটাকে মাথায় রাখবেন, আদারওয়াইজ এরকম ধরনের সূত্র বা যোগ একদমই আপনারা মাথায় নেবেন না এবং অপব্যাখ্যায় কান দেবেন না।
কোনো যোগ নির্ভর প্রেডিকশন আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু শেখানো হয় না। আজকে আমি একটা যোগের কথাই বললাম, আগামী দিনে যদি কখনো মিট হয় বা অ্যাস্ট্রো ক্লাবে আমি নিশ্চয়ই অন্যান্য যোগের কথা আরো বলবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব ভালো দিদি। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর দিদি, খুব ভালো আছে। আচ্ছা, যারা রয়েছেন এখনো পর্যন্ত সঙ্গে আমাদের, আমি দেখতে পাচ্ছি, তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা সবাই মিলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের প্রশ্ন বা কোনো কিউরিওসিটি যদি আপনাদের মনে থাকে করতে পারেন। হ্যাঁ, তারক বাবু বলুন। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর প্রত্যেকের মন্তব্য শুনলাম। তো সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, এতগুলি তো সিটি বিজেডি তো আমার নেই। আমি আপনাদের বারবার বলেছি এবং ক্ষমা চেয়েছি যে আমি প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি বলে আমি সবকিছু ফলো আপ করতে পারিনি। যাই হোক, পুরো অনুষ্ঠানটা ঘরের মধ্যে বসে আমি শুনছি। গতকাল থেকে প্রচন্ড জ্বর, তবুও আমি ঘরের মধ্যে থেকে বেরোয়নি। খুব ভালো লাগলো প্রত্যেকেরই উপস্থাপনা। আমার এই দারিদ্র যুগ সম্বন্ধে দু একটা জিজ্ঞাসা আছে। রবি এবং শুক্র যদি একই ঘরে থাকে এবং রবি থেকে শুক্রের দূরত্ব যদি 6°20'র মধ্যে থাকলে তাকে দারিদ্র যোগ বলে, এটা সকলে বলে থাকে, কিন্তু এটা আদৌ ঠিক নয়, যেটা এখানে জানতে পারলাম। দ্বিতীয়ত হচ্ছে, দেখা যাচ্ছে দ্বিতীয় এবং একাদশপতি পীড়িত হলে অথবা 6, 8, 12 হলে পরে ওই দোষ সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে একটা কথা দেওয়া আছে, 6, 8, 12 হলে ওই দোষ। তো এবার এইগুলি দেখা যাচ্ছে সব স্ল্যাশ হয়ে গেল, অর্থাৎ স্ল্যাশ ঠিক বলবো না, এই জায়গাটা সাইলেন্ট হয়ে গেল। এখানে দারিদ্র যুগে দেখালো হলো, যেটা উপস্থাপন করলো, যে অর্থের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটা একদম শেষে বলে গেল সঙ্গীতা, সেটা হচ্ছে, এবং অভাবে কারক গ্রহ শনি। সুতরাং এখানে ধনভাব যেটা নিয়ে কথা তুলেছে, খুব সুন্দর উপস্থাপনা, আমি কিছুটা হলে বুঝতে পেরেছি। তো এখানে পাওয়া গেল যে 2, 8 শনি প্লাস বৃহস্পতি, এই 2 আর 8 আমি এই জায়গাটা দাঁড়াচ্ছি। শনি প্লাস বৃহস্পতি তো বুঝলাম, দ্বিতীয় ভাব ধনভাব সেটাও বুঝতে পারলাম, কিন্তু এই অষ্টম ভাবে ঠিক কোন ধরনের গ্রহের আমি প্রভাব বলছি থাকলে, বা আমি দ্বিতীয় ভাব বলছি, যেহেতু মানে কোন এই ধরনের গ্রহ? প্রেজেন্টেশনটা, হ্যাঁ বুঝতে পেরেছি আমি আপনার কথা। যেহেতু এই প্রেজেন্টেশনটা আমি করেছি, তো আমি বলছি এই উত্তরটা। তো একটা কথা, যতদিন আপনারা এখন সবেমাত্র দুটো ক্লাস করেছেন, আগামী দিনে যত ক্লাস এগোবে আপনারা শুনতে পাবেন এবং জানতে পারবেন যে জিনিসটা আমার কাছে নেই, অর্থাৎ আমি যে জিনিসটার প্রতি অভাবী বা অভাবগ্রস্ত, সেটা অষ্টম ভাব। কিন্তু যে জিনিসটা আমার কাছে ছিল, আপাতত নেই বা হারিয়ে গেছে, সেটা দ্বাদশ ভাব। অর্থাৎ ভাবের কারকতার মধ্যে থেকেই নিয়ে আসা হয়েছে অষ্টম ভাবকে, যেটা কিন্তু রিপ্রেজেন্ট করে যে কোনো কিছুর অভাব বোধ, বা যেটা আমার কাছে নেই, যেটা আমি পাওয়ার কথা, কিংবা পাওয়ার কথা না থাকলেও যেটা আমি আকাঙ্ক্ষা করছি কিন্তু পাচ্ছি না, অর্থাৎ বাধাও আমি বলা আর যেতে একটা পারে কোনো প্রশ্ন করতে পারি? নিশ্চয়। দ্বিতীয় এবং অষ্টম, আমার এই দুটো প্রশ্ন রেখেছিলাম। যে দ্বিতীয় ভাব, ভাব তো বুঝতেই পারলাম, তো আমি ভাবটা তো আগে কিসের থেকে অভাব, অর্থাৎ কিসের অভাব, আমার জীবনে সুখের অভাব, তাহলে ফিফথ হাউস আসবে, সুখ বাস নেশা বা যাই হোক যে কোনো জন্য ফিফথ হাউস আসবে। আর যদি আমার জীবনে কিসের অভাব, আমার জীবনে বৈবাহিক শান্তির অভাব, তাহলে সপ্তম ভাব আসবে। কিন্তু আমার জীবনে অভাব হচ্ছে অর্থের, যার ফলে অর্থের কারক গ্রহ, কারক ভাব হলো দ্বিতীয় ভাব, সেই জন্য দ্বিতীয় ভাবটিকেও আনা হয়েছে এখানে। ধন্যবাদ। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন নেই? যারা এখানে বিগিনার্সে আছো, যারা অ্যাডভান্সে আছো, যেই যেখানেই আছো না কেন, নিঃসংকোচে সবাই প্রশ্ন করতে পারো, এখানে সবাই উত্তর দেওয়ার জন্যই আছে। নির্জরদা, সরঞ্জিত, কিছু বলো তোমরাও। হ্যাঁ নিশ্চয়, যে কোনো প্রশ্ন ছোট হোক বড় হোক, জানি জানি না, সে প্রশ্ন ততক্ষণই প্রশ্ন থাকে যতক্ষণ না তার উত্তর পাওয়া যায়।
সুতরাং নিঃসংকোচে, নির্ভাবনায়, নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের যতটুকু জ্ঞান, আমাদের যতটুকু শিক্ষা অর্জন করেছি, আমরা চেষ্টা করব। যদি এখন না পারি, ডেফিনেটলি আপনাদেরকে অ্যাস্ট্রো ক্লাবে আমরা পিং করে দেবো। আজকে মিটআপ ক্লাসটা মূলত বানানো হয়েছিল যে যারা নতুন ছাত্রছাত্রী এবং যারা পুরনো ছাত্রছাত্রী এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পরিচয় হওয়ার কারণের জন্য। আর একটা কি, দীপজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষা পদ্ধতি মান কি ধরনের এবং সেই যে রাস্তাটা কতটা স্বচ্ছ পরিষ্কার, এই জায়গাটা তুলে ধরার জন্য। প্রত্যেকটা যারা যারা যেভাবে তাদের প্রস্তাবনা রেখেছে এখানে, একটা জিনিস সবার কাছেই পরিষ্কার হয়েছে যে শুধু ভাবস্থ গ্রহ দেখে ফল বিচার করা কখনোই ঠিক না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে প্রেডিকশন মিলে যাবে, কিন্তু সেই প্রেডিকশন মিলে গেলেও পরবর্তীকালে এমন অনেক হরস্কোপ আসবে ওই একই ঘটনা সেই হরস্কোপে হয়ে আছে, অথচ সেটা চোখের ভেতর এসে পৌঁছায়নি। তো এই জায়গাটা থেকে সরে আমরা এই সমস্ত গুলোকে নিয়ে বিচার গণনা এগুলো করে থাকি। আজকে সেটা পূর্ণভাবে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে, এটা খুব ভালো লেগেছে, আমার নিজেরও ভালো লেগেছে। সাথে সাথে অবশ্যই আপনাদের কেমন লেগেছে এটা একটা জানার বিশেষ প্রয়োজন। বিশেষ করে যারা নতুন আপনারা এসছেন এই ইনস্টিটিউটে, যারা ভর্তি হয়েছেন নতুন ভাবে সেপ্টেম্বরের ব্যাচে, তাদের এই জায়গাটা বা এই প্রস্তাবনা সম্বন্ধে কোনো কি মনের ভেতর কোনো রকম কোনো দ্বন্দ্ব এখনো কি তৈরি হয়ে রইল, এটা কিন্তু আপনারা বলুন। খুব ভালো লেগেছে। আচ্ছা বিশ্বজিৎ দা, আপনার কি মনে হয় যে আমাদেরকে কি সত্যি ভাবস্থ গ্রহ দেখে এক জায়গায় থেমে যাওয়া উচিত, না সেটা পূর্ণ ব্যাখ্যা এবং পূর্ণ কানেকশন সেটাকে সেখান থেকে উদ্ধার করা উচিত? পূর্ণ কানেকশন বা কারকতা বের করেই বিচার বিশ্লেষণ করা উচিত, তাই না? একদম। আর কারোর মনের ভেতর কোনো ধরনের কোনো বন্ধ রয়েছে? না, যে জায়গাটা আমার মনে হয়েছে এই মুহূর্তে কোনো দ্বন্দ্ব নেই, কারণ যেভাবে নতুনত্ব যেভাবে দেখলাম বা যেভাবে এখানে শিখলাম, আমার মনে হয় এইভাবে উপস্থাপনা হয়তো আর কোথাও দেখিনি বা শুনিনি। উপস্থাপনা অবশ্যই তো আর কোথাও দেখবেন না, এদের পরিশ্রম রয়েছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে করেছে। আমি বলতে চাইছি আমাদের ইনস্টিটিউটের যে শিক্ষা পদ্ধতি সেটাই এখানে তুলে ধরা হয়েছে। শেষ টপিক বা নির্জয়তা অভিজিতের যে টপিক, এই দুটো টপিকে অনেক জিনিসটাই পরিষ্কার হয়ে গেছে যে আমরা কোনো জগতে গিয়ে আটকে থাকতে পারি না, তাই না? ডেফিনেটলি এই যে রতন টাটাজির হরোস্কোপ দেখলেন, হয়তো আপনারাও এই মুহূর্তে মানে যখন আজকের দিন অব্দি ক্লাস করছিলেন আপনারাও জানতেন না। যত আমাদের সাথে থাকবেন এরকম অনেক কিছু ইউনিক জানতে পারবেন। রতন টাটাজির হরোস্কোপে দারিদ্র দোষ ছিল, মুকেশ আম্বানির হরোস্কোপে দারিদ্র দোষ ছিল। আমরাও ব্যাপারগুলোকে রিসার্চের জন্য খুঁজে বার করেছি, সচিন তেন্ডুলকারের হরোস্কোপে ছিল। আমরাও একটা সময় জানতাম না, আমরাও কিন্তু ইনস্টিটিউটে এসেই শিখেছি। এইটাই আমি দেখবো যে আমাকে একজনা বলেছে যে আমার হরোস্কোপ দেখে বলেছে যে তোমার গভর্নমেন্ট চাকরি পেতে একটুখানি অসুবিধা আছে, মানে ভুল তো বলতে পারে না যে চাকরি হবে না, মানে সেই ওই কথাটাই বলেছে দেখে জন্মজ তোমার চাকরি পেতে চাকরি হবে না এরকম একটা ব্যাপার বলেছে। তারপরে বললাম যে স্যার, বললাম যে কোনোভাবেই সম্ভব না, তা অনেক কারণ টারণ দেখিয়ে বললো একটু সমস্যা আছে, এড়িয়ে গেল না। এবার আমি এই জায়গার থেকে দিব্যজ্ঞানের থেকে আমি আমার নিজেরটাই দেখবো যে কোন কানেকশনের জন্য আমার গভর্নমেন্ট চাকরিটা হয়েছে, তারপরে সেই দিন তাকে সেরকম অ্যান্সার দেবো। মজাদার ব্যাপার। ওই যে বললাম কোনো একটা অভিজিৎ জানে হয়তো ব্যাপারটা, সেটাই বলছি, কোনো একটা নির্ভর কিন্তু কিছু হয় না। ঠিক আছে, যে গভর্নমেন্ট সার্ভিস পাবে তার পাশাপাশি তার দ্বিতীয় ভাব একাদশ ভাব সিগন্যাল দেবে, তার বৃহস্পতিও তাকে সিগন্যাল দেবে যে সে লাইফ টাইম সিকিউরিটির মধ্যে একটা
ইনকাম করবে, ঠিক আছে? সুতরাং সেদিন সে আস্তে আস্তেই বলেছিল, মানে আস্তে বলেছিল, সেদিন খারাপ লেগেছিল সত্যি, কি আমার গভর্নমেন্ট জব কি হবে না? কিন্তু আজকে তো সেই তার কথাটা একদম পুরো মানে ভুল, সেটা দিচ্ছে। এবার প্রমাণ করতে হলে তো তাহলে আমাকে জানতে হবে আরো বিষয়, সেটা জানার অপেক্ষায় থাকলাম। দুটো জিনিস আপনাদেরকেও স্যার বলবেন, আমাদের বারবার বলেন। এক হচ্ছে সেই হাতি ডাকার গল্প। তো আমরা যদি সত্যিকারের এই যে দিদি এবং অভিজিৎ যেটা দেখালেন এবং বললেন, তো সেইটাতে আমরা যোগগুলোকে সবই দেখতে পেলাম, কিন্তু ফলগুলো যোগের সাথে মিলল না কিছু কিছু ক্ষেত্রে। আবার এমন জিনিস দেখতে পেলাম যে দ্বাদশে বসেও বুধ একটা লোককে মেধাবী করে দিল। এরকম অনেক জিনিস প্রতি পদে পদে দেখলে সেই হাতির গল্পটা মনে পড়বে, যে আমরা কেউ কান দেখে তাকে হাতি বলছি, কেউ সুরটা ছুঁয়ে তার হাতি বলছি। তো দিব্যজ্ঞানে আসলে স্যারের হাত ধরে আপনি পুরো হাতিটাকেই দেখতে পাবেন। তখন আপনার দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো অচিরেই সব ভেঙে যাবে, মুহূর্তে মুহূর্তে ভাঙবে, আর মুহূর্তে মুহূর্তে সেই পার করার মতন করবে সেই লোকটাকে। আর স্যার আর একটা কথা বলে, আমি জাস্ট শেষ করিনি, যে কোনো ইভেন্ট জীবনে ঘটতে গেলে না সেটা শুধু একটা গ্রহ ঘটাতে পারে, না শুধু একটা কোনো ভাব ঘটাতে পারে। এটা গ্রহ এবং ভাব দুজন মিলে না হ্যান্ডশেক করলে সেই ইভেন্টটা কোনো মানুষের জীবনে ঘটতে পারে না, এটা প্রমাণিত। সেই লোককে অভিজিৎ হয়তো ভালোভাবেই চেনে, খুব ভালোভাবে চেনে। আর তার দেখা পদ্ধতিতে দেখে আমি একজনকে, আমি নিজেও একজনকে বলেছি যে হ্যাঁ এর গভর্নমেন্ট জব হতে। স্যার মনে হয় লেট হয়ে গেলেন, ঠিক আছে আমরা কন্টিনিউ করি তো তখন। আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সে যে কোনো প্রশ্ন, দেখুন আপনাদের মনে যে কোনো দ্বিধা, যে কোনো দ্বন্দ্ব, যে কোনো প্রশ্ন থাকতেই পারে, আপনারা করতে পারেন কিন্তু নিঃসন্দেহে। এ তো আমার মনে হয় বাসুবাবু আপনার কিছু প্রশ্ন থাকলে থাকতেই পারে, নাকি না? আপনি পুরো ক্লাসটা ছিলেন না? বাসুবাবু শুনছেন? আচ্ছা শুভজিৎ, তোমার কেমন লাগলো ক্লাস? ক্লাস খুব ভালো লেগেছিল দাদা, অনেক কিছু নিউ কনসেপ্ট জানতে পারলাম, আরো জানতে পারবে খুব ভাই। সুন্দর উপস্থিত। হ্যাঁ, দেখো এইটা তো কি মনে হচ্ছে? সবাই বুঝতে পারে সেই বেসিসে, তো স্যারের সাথে থাকলে দেখবে আরো অনেক অনেক নতুন জিনিস শিখবে, নতুন জিনিস জানবে। পরবর্তী যে ভার্চুয়াল মিটআপ গুলো হবে সেগুলো আরো অনেক অ্যাডভান্স করে হবে। ওকে দাদা। মোটামুটি কি মনে হচ্ছে? আমি আপনার উত্তরটা আগে ছিলাম, তো অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে যে একটা অক্লান্ত পরিশ্রম এর থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা। তাই না? সেই মুখস্থ করে। হ্যাঁ ম্যাডাম, বাসুবাবুর ইন্ট্রোডাকশন হয়নি। বাসুবাবু, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আমি থাকি ব্যাঙ্গালোর কলকাতাতে। শুনতে পেলাম। উত্তর দিনাজপুর শিলিগুড়ি সাইড থেকে। উত্তর দিনাজপুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, তাহলে সবাই মিলে পরিশ্রম করো। হ্যাঁ দাদা, মুখস্থ করে কখনো হতে সবাই যাবে না, পরিশ্রমটা সর্বোপরি লাগবে এবং সমস্ত দিক দিয়ে চোখটাকে খুলতে হবে। নতুন ব্যাচের কেউ আসেনি ইয়ের অ্যাডভান্সের? তারক বাবু ছাড়া আর কেউ নেই? অ্যাডভান্স গ্রুপের আর কেউ নেই? আমি আছি দিদি, আমি দেবাশিস আছি, আর বাবনদাও অ্যাডভান্সের। না না, এই সেপ্টেম্বরের ব্যাচে যারা নতুন এসেছেন তাদের কথা বলছি। আমিও আছি। ও আচ্ছা, আপনি আছেন? আচ্ছা, বাসুবাবু আছেন, তারকবাবু আছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। যারা বিগিনার্স আছে তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে, কৌশিক বাবু, সঞ্জিতাদি, শ্যামাপদ বাবু, দুর্গাপাদি,
সবাই আশা করছি আমাদের প্রেজেন্টেশন একটু হলেও বুঝতে পেরেছেন, হয়তো সবটা না পারলেও, তাই তো? সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছি, অনেকটা পরিষ্কার। সৌমিতা দি, অম্বিকা দি, আপনারা বুঝতে পেরেছেন তো? আমার ভালো লেগেছে। অনেকটা বোঝা যাচ্ছে, তবে আরো চর্চায় থাকতে হবে।